আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাপ্টার ওয়াইজ ডিউ সলভিং ম্যারাথন প্লেলিস্টের ম্যাট্রিক্সের ভিডিওর পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আমরা যারা পার্ট 1 না দেখে এখানে ক্লিক করছি তাদের জন্য পার্ট 1 এর লিংক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। চাইলে সেখান থেকে গিয়ে আগে সেটা দেখে আসতে পারি। তো আমরা পার্ট 1 এ আসলে এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। এই প্রবলেমটাই আমাদের ফাইনাল প্রবলেম ছিল পার্ট 1 এর। এরপরে আমরা পার্ট 2 তে এই প্রবলেমটা থেকে সলিউশন শুরু করব। তো আমরা শুরু করি কাজটা, হ্যাঁ? এইখানে বলা হয়েছে এই ডিটারমিনেন্টের মান কত। তো আমরা পার্ট 1 এর কেসে কি বলে নিছিলাম যে যখনই এই ধরনের প্রশ্ন আসবে যে এই ডিটারমিনেন্টের মান কত, তখন কিন্তু আমাদের ওয়ার্ক ফ্লোটা আমরা সাজায় নিছিলাম যে আচ্ছা আমরা প্রথমে কি দেখব, তারপরে কোনটায় আসবো, তারপরে কোনটায় আসবো, কি কি থট প্রসেস রাখবো সবগুলো কিন্তু আমরা গুছাই নিয়ে আসছি। তো এখন ওই অনুযায়ী আগাই। তাহলে আমরা কি বলছিলাম যে যখনই আমাদের কোন একটা জিনিসের ডিটারমিনেন্টের মান বের করতে বলবে, সবার প্রথম কথা হচ্ছে আমাদের টেন্ডেন্সি থাকবে সবসময় ডিটারমিনেন্টের যে ধর্মগুলা, যে প্রপার্টিগুলা সেই দিকে ঝুঁকে যাওয়ার মানে আমরা প্রবণতা রাখবো। তাহলে এখানে সবার আগে আমাদের কি হবে, আমরা মাথায় নিলাম যে আচ্ছা প্রপার্টির দিকে আমরা ঝুঁকে যাওয়ার প্রবণতা রাখলাম। তারপরে দ্বিতীয় পয়েন্ট চেক করতে হয় যে এখানে আসলে আমাদের ডিটারমিনেন্টের কেসে অপশনে জিরো আছে কিনা। যদি অপশনে জিরো থাকে তাহলে আমরা জিরো যুক্ত বা জিরোর সাথে রিলেটেড ধর্মগুলোর দিকে বেশি নজর দেওয়া ট্রাই করব। তো এখন জিরোর কেসে এখানে অপশনে জিরো আছে, তার মানে জিরো যেই ধর্মগুলা দেয় সেগুলোর দিকে নজর দিব। ধর্ম ছিল 3টা, সেগুলো কি কি, যে কোনো একটা রো বা কোনো একটা কলাম পুরোটা জিরো হবে, তাহলে ডিটারমিনেন্ট জিরো হতে পারবে। আর যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম অন্য একটা রো বা কলামের হুবহু সেম হয়ে যায় তাহলে জিরো হবে। আর কি ছিল, আর ছিল যে কোনো একটা রো বা কলাম অন্য একটা রো বা কলামের একটা নির্দিষ্ট গুণিতক হবে, আড়াই গুণ, -3.5 গুণ, এরকম, তাই না? এখন এইটা ছিল বেসিক 3টা প্রপার্টি কোন একটা ডিটারমিনেন্টের কেসে জিরো হওয়ার। এখন বেসিক 3টা প্রপার্টি এখানে আসলে অ্যাপ্লাইড হচ্ছে না। এখানে দেখো সবগুলো এলিমেন্ট কোনো রো বা কলামের জিরো না, কোনো রো বা কোনো কলাম অন্য কোনো রো বা কলামের সমান হয়ে যায়নি, কোনো রো বা কলাম অন্য কোনো কিছুর একটা নির্দিষ্ট গুণিতক হয়ে যায়নি। তারপরে আমরা কি বলছিলাম যে এই যে আমাদের বেসিক 3টা প্রপার্টি দিয়ে যদি আমরা কাজ না করে ফেলতে পারি তখন আমরা স্পেশাল একটা প্রপার্টির দিকে নজর দিব, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টি, তাই না? এখন আমরা চেক করব যে কোনো একটা রো বা কোনো একটা কলাম কি অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে কিনা। যদি হয়ে যায় ডিরেক্টলি আমরা জিরো বলে দিতে পারবো, যদি না হয় তখন তো নেক্সট স্টেপে যাব আমরা। এখন এই যে লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টিটা যারা একদম পার্ট 2টাই প্রথমে দেখতেছো, তোমাদের জন্য একটু দুর্বোধ্য মনে হতে পারে বা একটু গোলমেলে লাগতে পারে। এই জিনিসটা কিন্তু তোমার পার্ট 1-এ একদম খুবই ক্লিয়ারলি এটা কি মিন করে, এটার প্রমাণ কি, প্রমাণটা সহ সবকিছু একদম দেখানো আছে। সেই জিনিসটা দেখা থাকলে ক্লিয়ার থাকবে আই গেস। এখন আসি আমরা, তাহলে আমাদের বেসিক 3টা প্রপার্টি দিয়ে হলো না, এবার তাহলে আমরা লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা চেক করব। এখন লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা চেক করা মানে কি, মানে হচ্ছে যে এদের এই রো বা কলামগুলোর মাঝে ইন্টার রিলেশন খুঁজে বের করা, তাই না? নিজেদের মাঝে সম্পর্কটা খুঁজে বের করা। তাহলে আমরা দেখি যে কোনো না কোনো ভাবে আসলে এই যে কোনো একটা রো কে বা কোনো একটা কলামকে আসলে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা। তো একটু চিন্তা করি, এখানে আছে আমাদের 1 1 1 বিসি সিএ এবি, আর হলো কি বিসি ইন্টু বি প্লাস সি, সি ইন্টু এ প্লাস সি, আর এবি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, আমাদের কেসে আমি বলছিলাম যে যখনই তোমার এই লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারগুলো খুঁজতেছি আমরা, তখন আমরা প্যাটার্ন খোঁজা ট্রাই করব, একটা জেনারেল ফর্ম খোঁজা ট্রাই করব, তাই না? এখানে জেনারেল ফর্ম খুঁজতে গিয়ে আমি এই জিনিসটা করতে পারি না, দেখো তো, এই বিসি ইন্টু বি প্লাস সি এটাকে এইভাবে চিন্তা করতে পারি না যে বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস মাইনাস এ, এটা করতে পারি না? অবশ্যই পারি, কারণ আলটিমেটলি এখানে তো এ প্লাস বি প্লাস সি থেকে এ তো নাই, এ এক্সট্রা লিখছি, তাহলে ওকে মাইনাস করে দিলাম। এখন এক কাজ করি, এই বিসির সাথে এই মাইনাস এটা গুণ করে দিই। গুণ করে দিলে আমরা লিখতে পারবো বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি। আচ্ছা, এটা থাকলো, এটা থাকে এখান থেকে। আচ্ছা, এই যে তাহলে আমরা এই সি এ ইন্টু এ প্লাস সি এর কেসে তাহলে কি লিখতে পারবো, এর কেসে লিখতে পারবো সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি। কারণ ওই যে আমরা এখানে বি এক্সট্রা নিছি, তাহলে মাইনাস বি হইতো, মাইনাস বিটা এই বাইরের জিনিসের সাথে গুণ করে দিলে মাইনাস এবিসি থাকে। ঠিক একইভাবে আমরা মোটামুটি এখন ধরতে পারছি যে এইটার কেসে তাহলে কি হবে, এটার কেসে হবে এবি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এবিসি হবে। আচ্ছা, তাহলে আমাদের থার্ড যে কলামটা সেটাকে এইভাবে চিন্তা করা যায়,
এইভাবে আমরা চিন্তা করলাম। এখন দেখি আমরা বাকি জিনিসগুলো থেকে সেই জিনিসটা সামহাউ বিল্ড করে আনতে পারি কিনা। এখন আমরা যদি খেয়াল করি এই সেকেন্ড কলামে বিসি আছে, এটার জন্য সি আছে, এটার জন্য এবি আছে, তাহলে আমরা খুবই সিম্পলি সেকেন্ড কলামের সাথে এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা যদি গুণ করে দেই, তাহলে আমাদের আপাতত এইটুকু এই প্রথম পোর্শনগুলো এগুলো বিল্ড করা শেষ। আমাদের এখন মাইনাস করতে হবে এবিসি। ওকে, খুবই সিম্পলি আমরা এর সাথে এবিসি গুণ করে মাইনাস করে দিব। এই তো, তাহলে আমরা রিলেশনটা খুঁজে পাইছি। এখন দেখো এই রিলেশনটাতে কি হলো না হলো সেই জিনিসটা যদি তুমি ঠিকঠাক ধরতে না পারো সমস্যা নাই, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, তারপরে আই গেস এটা টোটালি ক্লিয়ার হবে। কিন্তু স্টিল আমার এইখানে সাজেশন কি ছিল, আমরা কি বলছিলাম, কি ডিসকাস করছিলাম, আমি ডিসকাস করে বলে দিছিলাম যে দেখো তুমি প্রথমেই হচ্ছে এইটার প্রপার্টি দিকে ঝুঁকে যাওয়া ট্রাই করবা, তারপরে দেখবা অপশনে জিরো আছে কিনা, জিরো থাকলে জিরো তিনটা বেসিক প্রপার্টি দিয়ে চেক করবা, তিনটা বেসিক প্রপার্টি দিয়ে যদি হয়ে গেল তাহলে হয়েই গেল, আর যদি না হয় লিনিয়ার কম্বিনেশনের দিকে আগাবা। এখন এইখানে আমি লিনিয়ার কম্বিনেশনের দিকে আগানোর সময় সতর্কতা কি বলছিলাম, এটা বলা হয়েছিল যে দেখো লিনিয়ার কম্বিনেশন খুঁজতে আবার খুব বেশি সময় আমাদের নিয়ে ফেলা যাবে না। যদি আমাদের একদম প্রথম দেখাতেই আমার মনে হয় যে আচ্ছা লিনিয়ার কম্বিনেশনটা আমি ডিটেক্ট করতে পারছি বা একদম জেনারেল ফর্মটা আমি ডিটেক্ট করে ফেলতে পারছি, দেন ইটস ওকে ফাইন, তাহলে ওইটা দিয়ে তুমি আগায় সলভ করে ফেললা। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমি এখানে আসলে বেশ কয়েকবার নজর দেওয়ার পরও আমি আসলে কোনো লিনিয়ার কম্বিনেশন বিল্ড করতে পারতেছি না, তাহলে আসলে তোমার যে ন্যাচারাল সলভিং এর ওয়ে যে আচ্ছা ঠিক আছে এখান থেকে তুমি প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে করে এটার ডিটারমিনেন্টের মানটা বের করতে চাও, সেই অনুযায়ী আগায় যাও। কেন বলা হয়েছিল এটা, কারণ আমরা তো এখানে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ সলভ করতেছি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কেসে আমাদের সময়টা খুবই মূল্যবান, আমরা কিন্তু জাস্ট লিনিয়ার কম্বিনেশন খুঁজতেই অনেক সময় লাগাই দিলাম, এটা কিন্তু লাভের থেকে লস বেশি হলো, সেই কাজটা করা যাবে না। অর্থাৎ আমি এই যে এখানে লিনিয়ার কম্বিনেশনটা খুঁজে পাইছি, এইটা তুমি নাও খুঁজে পেতে পারো, সমস্যা নাই, আলটিমেটলি ওই জিনিসটা ধরেই নিলাম তোমার চোখে পড়েনি, তাহলে এখানে আসলে এই লিনিয়ার কম্বিনেশনের পেছনে খুব বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। বুঝছি পয়েন্টটা? আচ্ছা, এখন তাহলে এখানে আমরা যেই ব্যাপারটা বিল্ড করলাম সেটা একটু লিখে দেখাই, তাহলে এবার তোমরা খুব সহজে বুঝবা আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। তাহলে এখানে আমরা যে জিনিসটা বিল্ড করলাম যে আমরা আসলে এই যে থার্ড কলামটা, এই থার্ড কলামটা এটা আসলে কিভাবে পেতে পারি, সেকেন্ড কলামের সাথে a প্লাস বি প্লাস সি গুণ দিয়ে, সেইখান থেকে ফার্স্ট কলামের সাথে এবিসি গুণ দিয়ে। এই যে এইবার দেখো বুঝো কিনা, এইবার দেখো রিলেশনটা বুঝো কিনা, খেয়াল করো আমি যদি একটু ডিফারেন্ট কালারে তোমাদেরকে এটা একটু মিলায় দেখাই। তুমি যে কোনো একটা এলিমেন্ট নেওয়ার ট্রাই করো, এই মনে করো এটা আমরা এটা মিলানো ট্রাই করতেছি আমাদের থার্ড কলামের সেকেন্ড রো এর এলিমেন্টটা, তাহলে সেটার কেসে কি হচ্ছে, এইটা মিলাতে হবে, এইটা মানেই কি, এটা মানে এটা, আমরা তো এটাকে জেনারেল ফর্ম থেকে আনার জন্য এই জিনিসটাকে একটু মডিফাই করে লিখছি, এটা আমি কোন সেন্সে লিখছি সেটাও বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমার এখানে কমন জিনিস আনতে হবে, জেনারেল ফর্ম আনতে হবে, তাই না, যাতে সবগুলোকে আমরা একই আঙ্গিকে লিখতে পারি। তাহলে একই আঙ্গিকে লিখতে গেলে এখানে বি প্লাস সি আছে, এখানে সি প্লাস এ আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে কি কাজ করলে একই আঙ্গিকে লেখা যাবে, এ প্লাস বি প্লাস সি বিল্ড করলে, তাই করছি আমি এখানে এ প্লাস বি প্লাস সি বিল্ড করে দিছি, তারপরে এক্সট্রা যা ছিল সেটাকে মাইনাস করে দিছি, তারপরে এই এক্সট্রা পার্টটুকু আমি গুণ করে দিছি, তখন দেখলাম যে আচ্ছা সবগুলোই আসলে এ বি সি দিচ্ছে, এই যে কাজটা সহজ হয়ে গেল। তারপরে এখন এইখান থেকে বাকিগুলো জিনিসটা আগাইছে। এখন দেখো তুমি যদি এই যে সেকেন্ড এলিমেন্টটা ম্যাচ করা ট্রাই করো, তাহলে তোমার সি থ্রিতে কি আছে, সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি, এটা আছে, থাকলো, এটা হচ্ছে সি থ্রি এলিমেন্ট। এখন আমরা বলছি এটা আসলে কিভাবে আসবে, সি টুর সাথে এ প্লাস বি প্লাস সি গুণ করে, দেখেই বোঝা যাচ্ছে এখানে সি এ আছে, তাহলে এখানে তো সি এ দেয়াই আছে, তাহলে সি এর সাথে যদি আমরা এ প্লাস বি প্লাস সি গুণ করে দেই, তাহলে আমাদের এই প্রথম পোর্শনটুকু বিল্ড করা হয়ে গেল। তাহলে এখানে আমাদের সি এ এর সাথে এ প্লাস বি প্লাস সি গুণ হলো, এই পার্টটুকু ইমপ্লিমেন্ট করলাম। এরপরে কি এক্সট্রা নিয়ে ফেলছি আমরা, এই যে এবিসি এক্সট্রা নিয়ে ফেলছি, এটা মাইনাস করতে হবে, তাই না, তাহলে এবিসি মাইনাস কিভাবে করতে পারি, এই যে আমাদের ফার্স্ট কলামকে ইনভলভ করছি, ফার্স্ট কলামের সাথে এবিসি গুণ দিয়ে আমরা মাইনাস করে দিছি, ফার্স্ট কলামে যেহেতু 1 1 1 আছে সো অবশ্যই এবিসি গুণ করলে সবগুলো এলিমেন্টই এবিসি হয়ে যাচ্ছে। এই তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা থার্ড কলামের এই সবগুলো ভুক্তিকে আসলে এই যে এই রিলেশনটা দিয়ে আমরা আসলে অন্য যে দুইটা কলাম আছে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতেছি, বুঝা গেছে? এই তো, এই রিলেশনটা যদি আমরা ধরতে পারি তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা বলে দিতে পারতেছি যে এটার উত্তর কত হবে, উত্তর হবে 0। আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি, তার মানে উত্তর 0 হবে। আমি একটা এলিমেন্ট দেখাইছি, এই যে থার্ড কলামের সেকেন্ড রো এর এলিমেন্টটা দেখাইছি, তুমি একইভাবে থার্ড কলামের ফার্স্ট রো এর, থার্ড কলামের থার্ড রো এর সবগুলো এলিমেন্ট চেক করে দেখতে পারো। আচ্ছা, এবার এটা গেল, এখন ধরেই নিচ্ছি যে এই জিনিসটা আমাদের চোখে পড়েনি, সামহাও আমরা এই জিনিসটা
ডিটেক্ট করতে পারিনি। তাহলে কি করব? খুবই সিম্পলি যেই নিয়মে আমরা কাজ করতাম নর্মালি সেই নিয়মে করে আগাবো। তাহলে এইটার কেসে আমরা যদি খুবই সিম্পলি আমাদের একদম জেনারেল নিয়ম অনুযায়ী এটার ডিটারমিনেন্ট বের করতে চাই, তাহলে আসলে কি করতে পারি? খেয়াল করো, এখানে আমরা দেখতেছি এখানে বিসি আছে, এখানে বিসি, এখানে সিএ, এখানে সিএ, এখানে এবি, এখানে এবি। আলটিমেটলি বুঝতে পারতেছি যে আচ্ছা আমাদের আসলে এবিসি থেকে এদের এক একজনের এক একটা কমতি আছে। এখন কমতিগুলো কি কি? এই যে ফার্স্ট রো বরাবর আমরা যদি একটা এ গুণ দিতে পারতাম তাহলে আসলে এইখানে এ আসতো, এটা এবিসি হতো, এটা এবিসি হতো। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা বি দিয়ে গুণ দিতে পারতাম তাহলে এবিসি এবিসি হতো, এখানে যদি সি দিয়ে গুণ দিতে পারতাম এবিসি এবিসি হতো। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা দেখতেছি এবিসি হতে গেলে আসলে এই যে রো গুলার এক একটা করে কমতি আছে, এর এ এর কমতি, এর বি এর কমতি, এর সি এর কমতি, অর্থাৎ এদের এবিসি এর ডিমান্ড আছে। তাহলে এক কাজ করি, এবিসি দিয়ে গুণ দিয়ে দেই, আর ওই যে এবিসি দিয়ে এক্সট্রা করে গুণ দিচ্ছি, এবিসি তো বাইরে নাই তাই না, আমি তো এক্সট্রা করে গুণ দিচ্ছি, তাহলে এক কাজ করি 1/ABC বাইরে নেই, অর্থাৎ ব্যাপারটা এরকম আর কি। 1/ABC বাইরে নিলাম যাতে করে ভেতরে গুণ দিতে পারি। এখন তাহলে এটা হয়ে যাবে এ এবিসি এবিসি এ প্লাস সরি বি প্লাস সি, এটা হয়ে যাবে বি, এটা সি এবিসি এবিসি, এটা হবে সি এ সরি এবিসি ডিরেক্ট লিখে দিই, এখানে সি প্লাস এ, এটা হবে এবিসি, এখানে হবে এ প্লাস বি। এই তো চলে গেল। এই কাজটা করছিলাম কি উদ্দেশ্যে? এই যে এবিসি ম্যাচ করার উদ্দেশ্যে, তাই না? এখন এবিসি ম্যাচ করে ফেলছি, তাহলে এক কাজ করি, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম থেকে দুইটা এবিসি আমরা কমন নিতে পারবো। এখান থেকে একটা এবিসি কমন, এখান থেকে একটা এবিসি কমন। তাহলে কমন নিয়ে যদি বাইরে বের করে দিই তাহলে কি দাঁড়াবে? এবিসি এর উপর হোল স্কোয়ার, দুইবার এবিসি কমন নিয়ে বাইরে বের করছি, আর নিচে আছে এবিসি, আর এগুলো কি হয়ে গেল? এটা হয়ে গেল এবিসি, এটা হয়ে গেল 1 1 1, এটা হয়ে গেল বি প্লাস সি, সি প্লাস এ, আর এটা এ প্লাস বি। বাকিটা তো খুব সহজ। এখন আবারও আমাদেরকে সেম জিনিসে উপনীত করতে হবে জিনিসগুলোকে, তাই না? তাহলে এখানে বোঝাই যাচ্ছে আমাদের এই যে এইখানকার কেসে আমরা যদি 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম যোগ করে দেই তাহলে আসলে ওরা সবাই কি হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে আমরা তাহলে কি করব? এই 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম যোগ করে দিব। আর এখানে কি হয়? এবিসি এর উপর হোল স্কয়ার বাই এবিসি, তার মানে একটা এবিসি পড়ে থাকবে, শুধু পড়ে থাকবে এবিসি। এখন কি করতেছি? তাহলে এটার সাথে এটা যোগ করতেছি, যোগ করে মনে করো ফার্স্ট কলামে লিখতেছি। তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, আর এগুলো তো 1 1 1 হয়েই আছে, আর এই জায়গাগুলো আছে বি প্লাস সি, সি প্লাস এ, সি প্লাস এ, আর এ প্লাস বি। এই তো দ্যাটস ইট। এখন দেখো এখান থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা কমন নেই, কমন নেওয়ার উদ্দেশ্যেই তো সবগুলোকে সেম জায়গায় উপনীত করতেছি, তাই না? তাহলে এগুলো যদি কমন নিয়ে ফেলি তাহলে এটা 1 1 1 হয়ে যাবে, এটা 1 1 1, এটা 1 1 1। আমি কি বলছিলাম? যে নির্ণায়কের কেসে দুইটা রো বা দুইটা কলাম হুবহু সেম হয়ে গেলে ডিটারমিনেন্টের মান 0। তাহলে এখানকার কেসে আমরা কি করতে পারি? এইভাবে 0 লিখে দিতে পারি। আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে বাইরে বের করলাম, তারপরে হলো 1 1 1, এখানেও 1 1 1, আর এইখানে আসলে কি আছে এখন আর ম্যাটার করে না, যেহেতু আলটিমেটলি দুইটা হুবহু সেম হয়ে গেছে। তাও লিখে দেখাই, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এই তো এখান থেকে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো এটার উত্তর হচ্ছে 0। এইটাও কিন্তু আমাদের বইয়ের হুবহু ম্যাথ, বুঝছি? এখন যদি আমাদের বইটার উপরে খুব ভালো দখল থাকে, আমরা যদি এই জিনিসটা দেখেই বলতে পারি যে আচ্ছা এটা তো আমি হুবহু বইয়ের প্রবলেম করেই আসছে, এটার উত্তরটা আমার জানা আছে, এটার প্রসেসটা পুরোটা আমার মাথায় আছে এবং উত্তরটাও মাথায় আছে, তাহলে তুমি ডিরেক্ট উত্তরটা দাগাই দিতে পারো। তবে শিওর না হলে না দাগানোটাই বেটার, শিওর হয়ে দাগাইও, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। আমি তাহলে এখানে তোমাদেরকে লিনিয়ার কম্বিনেশনটা বিল্ড করে এনে দেখানোর ট্রাই করছি, তারপরে সেইখান থেকে এইটার নর্মাল যে সিস্টেমে যদি লিনিয়ার কম্বিনেশন আমরা ডিটেক্ট করতে না পারি তাহলে সিম্পলি আমরা নর্মালি যেভাবে করি সেই অনুযায়ী আগায় আমরা এই জিনিসটা সলভ করছি, এবং ফাইনালি এটাও বলে দিছি যে এটা কিন্তু বইয়ের প্রবলেমই ছিল, বইয়ের প্রবলেমগুলোর উপরে জোর দিতে হবে। সামনে আগাই। নেক্সট কোয়েশ্চেন এখানে বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কত? আচ্ছা, এই ধরনের প্রবলেম তো আমরা আগেও বেশ কয়েকবার সলভ করছি, তাই না? তো এখানকার কেসে আমি কি বলছিলাম যে জেনারেলি যে কাজটা করলে খুব সহজে হয়ে যায়, বিশেষ করে 2/2 যখন দেওয়া আছে, সেটা হচ্ছে যে খুবই সিম্পলি আমরা অপশনগুলো চেক করব, তাই না? তো এইটার কেসে তাই করি। এখন তার আগে একটু আমরা বলে নেই যে কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে আসলে কি মিন করে। কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়া মানে হচ্ছে ওর ডিটারমিনেন্টের ভ্যালু 0, সিম্পল এই ব্যাপারটাই। তাহলে এখানে আমরা দেখি যে আসলে এই যে অপশনগুলো দেওয়া আছে এদের মাঝে কোন জিনিসগুলো বসালে আসলে এই জিনিসটার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাহলে অপশনে আছে কি কি? অপশনে আছে +-6, ওকে,
তারপরে আছে ভ্যারিয়েন্ট কি কি আছে, +-4 আছে ভ্যারিয়েন্ট, এটা আরেকটা ভ্যারিয়েন্ট, আর +-1 আছে, এটা আরেকটা ভ্যারিয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা একে একে চেক করি। মনে করো +6 দিয়ে প্রথমে চেক করব। আচ্ছা, এই ভ্যারিয়েন্টগুলো আলাদা আলাদা করে লিখে নিচ্ছি কেন জানো? এটা একটু বলে নেই। ব্যাপারটা হচ্ছে আমি যদি দেখি যে +6 আনসার হবে, তাহলে -6 যেগুলোতে আছে ওগুলো আগেই আমি এলিমিনেট করে দিব। আমার কাজ আগেই শেষ, কারণ আলটিমেটলি +6 আর -6 একই সাথে নাই। সো বুঝাই যাচ্ছে যে +6 হলে -6 হবে না, কথা সিম্পল। তাহলে এখানে -6 এর অপশনগুলো চলে যাবে। এই যে এক্সক্লুড করতেছি বা এলিমিনেট করতেছি, এই সুবিধার্থে আগে আমি ভ্যারিয়েন্টগুলো তোমাদের জন্য লিখে রাখছি, বুঝছি? আচ্ছা, এটার কেসে তাহলে কি করব? এখন মনে করো +6 এখানে বসাই দিই এম এর জায়গায়। +6 বসালে কি হয়? 6 - 2, এখানে 4 থাকে, এখানে 2, এখানে 6, আর 6 - 3 মানে 3। এটার ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়? 3 4 12, 12 থেকে 12 বাদ 0। এই তো। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে +6 দিয়ে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসতেছে। যেহেতু +6 দিয়ে আসতেছে, তার মানে +6 যেগুলোতে আছে ওই অপশনগুলো রাখবো, বাকি সব সরাই দিব। +6 আছে এখানে, এটা রাখবো। +6 আছে এখানে, এটা রাখবো। এগুলো সরাই দিব, এগুলো বাদ। এখন এই দুইটার মাঝে তাহলে চেক করতে হবে, এই দুইটার মাঝে দেখো কি আছে। +6 এর সঙ্গী হিসেবে আছে এখানে -1 আর এখানে আছে -4। তাহলে হয় -4 হবে, না হয় -1 হবে। যে কোনোটা দিয়ে বসাই চেক করে দেখি। -1 বসাই। -1 বসালে এটা কি হয়? -1 আর -2, তার মানে -3। 2 6, এখানে -1 -3 -4। এই তো। তাহলে এখানে কি আসে? এখানে 12, 12 থেকে 12 বাদ আবার 0। তাহলে বুঝাই যাচ্ছে -1 হবে। এটাই কারেক্ট আনসার। এই তো। অপশন চেক করে আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, এখন একটু এক কাজ করি, এগুলোকে একটু গুছায় এখানে রাখি যাতে করে পিডিএফটা দেখতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে এইখানে আমি +6 দিয়ে চেক করছি। +6 দিয়ে যদি চেক করি, এই পুরোটা ড্র্যাগ করে আনি। +6 দিয়ে চেক করছি, আর এইখানে আমি -1 দিয়ে চেক করছি, তাই না? এই তো। তাহলে এখানে -1 দিয়ে চেক করছি। দ্যাটস ইট। এই তো। তাহলে আমাদের কারেক্ট আনসার বের হয়ে গেছে। সামনে আগাই। পরের প্রবলেমে বলছে যে a দেওয়া আছে, b দেওয়া আছে এবং i = √1 এই জিনিসটাও বলে দেওয়া আছে। তাহলে a b এর মান কত হবে সেই জিনিসটা বের করতে বলছে। একটু মনে করাই দিই, এই যে ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত ব্যাপারে ওয়ার্কফ্লো সাজায় রাখছিলাম পার্ট 1 এর ভিডিওতে, খুব চমৎকারভাবে ওয়ার্কফ্লো আমাদের রাখা হয়েছিল। তো এখন ওই ওয়ার্কফ্লো অনুযায়ী কাজ করে আমরা এই জিনিসটা সলভ করে ফেলতে পারবো। ওয়ার্কফ্লোতে কি বলা হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে প্রথমেই আসলে এইখানকার কেসে মাত্রাটা চেক করতে হয়। অনেক সময় দেখা যায় গুণফলের যেটা মাত্রা হবে, ধরে নাও গুণফলের মাত্রা হবে 3/4, 3/4 মাত্রার শুধুমাত্র একটা অপশন দেওয়া আছে। তো তখন আমাদের কোনো কিছু চেক করার দরকার নেই, ডিরেক্ট ওইটাই আনসার। কারণ বাকিগুলোর মাত্রা তো ডিফারেন্ট দেওয়া আছে, ওগুলো তো হইতেই পারে না আনসার। এই তো প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট কি বলছিলাম, যে কখনোই আমরা সবগুলো ভুক্তি বের করে আনা ট্রাই করব না। যেমন এখানে আসলে এদের গুণফলে 4টা ভুক্তি থাকবে, 4টা ভুক্তির সবগুলোই বের করব? মোটেও না। আমরা আসলে কি করব, 4টা ভুক্তির কেসে আমরা এমন একটা পজিশন দেখা ট্রাই করব যেটা আমাদের ডিসাইসিভ এলিমেন্ট দিবে। ডিসাইসিভ এলিমেন্ট দিবে এরকম পজিশন কোনটা? যেই পজিশনে সবগুলো অপশনে ডিফারেন্ট জিনিস আছে। ক্লিয়ারলি বলা হয়েছিল না একদম এক্সাম্পল দিয়ে? এই যে ডিসাইসিভ এলিমেন্ট আমরা খুঁজে বের করার ট্রাই করব, বুঝছি? তাহলে সেই রকম একটা পজিশন দেখা ট্রাই করব যেই পজিশনে সবগুলো অপশনে ভিন্ন ভিন্ন ভুক্তি দেওয়া আছে। যেমন মনে করো 3/3 গুণ করতে বলছে, দুইটা 3/3 ম্যাট্রিক্স গুণ করতে বলছে। তাহলে এখন আমরা দেখলাম যে অপশনের আসলে সবগুলো অপশনের কেসে এই 3,2 তম ভুক্তিগুলা, অর্থাৎ 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামের ভুক্তিগুলা সবগুলো অপশনে ডিফারেন্ট। তাহলে ওই পজিশনের যে ভুক্তিটা ওটাই হচ্ছে তোমার জন্য ডিসাইসিভ এলিমেন্ট। তখন শুধুমাত্র ডিসাইসিভ এলিমেন্ট বের করব, সবগুলো ভুক্তি বের করার কোনো দরকার নেই। 3/3 এর কেসে দুইটা 3/3 যদি গুণ করি 9টা ভুক্তি আসবে, মোটেও 9টা ভুক্তি সবগুলো আমরা বের করব না, জাস্ট ডিসাইসিভ এলিমেন্ট বের করব, কাজ শেষ। এখন গেল, যদি ডিসাইসিভ এলিমেন্ট না থাকে, যদি এমন কোনো পজিশন না থাকে যেখানে আসলে সবগুলো অপশনে ডিফারেন্ট ভুক্তি দেওয়া আছে, তখন কি করব? তখন লেস রিপিটেড দেখব, অর্থাৎ যেটা কম রিপিটেড। দেখা গেল 1 তম ভুক্তিগুলোর কেসে 3টা অপশনেই সেম আছে, একটাতে ডিফারেন্ট আছে, তাহলে ওটা 3বার রিপিট হয়েছে। এখন আর দেখা গেল 1-2 তম ভুক্তিটা মাত্র 2বার রিপিট হয়েছে, তাহলে কি লেস রিপিটেডে যাওয়া ট্রাই করব, তাহলে আমাদের কাজটা জেনারেলি সহজ হয়। আর এগুলোর গেল, এগুলো ছাড়াও আর কি বলছিলাম, ফাইনালি আরেকটা ব্যাপার আমাদের কিন্তু ওয়ার্কফ্লোতে অ্যাড হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে ডিটারমিনেন্টের প্রপার্টিটা দিয়ে চেক করা। এই জিনিসটা কিন্তু 2/2 এর কেসে খুব চমৎকারভাবে কাজ করে। এন্ড ডিটারমিনেন্টের ওই প্রপার্টি দিয়ে অনেক সময় খুব সহজে জিনিসগুলো মিলাই ফেলা যায়। এইটার কিন্তু জিনিসটা থিওরিটাও বলা হয়েছিল এবং এইটার আমরা একদম প্রয়োগটাও, অ্যাপ্লিকেশনটাও দেখছিলাম। এখন এই যেই ব্যাপারগুলো, এই সবগুলো এখন মাথায় রাখছি, ওয়ার্কফ্লোটা আছে আমাদের মাথায়, এবার এখন জাস্ট ইমপ্লিমেন্ট করবো, দ্যাটস ইট। এখন আগাই। তাহলে এখানকার কেসে
এ আর বি দুইটারই সেম মাত্রা 2/2, এদের গুণফলের মাত্রাও হবে 2/2, সবগুলো অপশন আছে 2/2, মাত্রার কাজ এখানে নাই। পরের কথা হচ্ছে ডিসাইসিভ এলিমেন্ট চুজ করব। দেখি আমরা ডিসাইসিভ এলিমেন্ট চুজ করতে পারি কিনা। এখানে এই 1 তম ভুক্তি, এখানে 1, এখানে 0, এখানে i, এখানে i। আচ্ছা, রিপিট আছে i দুইটাই i আছে, তাহলে এটা আমরা ডিসাইসিভ এলিমেন্ট আপাতত বলতে পারতেছি না। এটা 0, এটা 0, এখানে 1, এখানে 0। আচ্ছা, এখানে রিপিটেশন আছে। এখানে আসি 0 0 0 1। আচ্ছা, তাহলে এটার কেসেও আমরা দেখতেছি যে এখানে আসলে আমাদের রিপিটেশন আছে। আর কি আছে? আর এখানে দেখতেছি যে 1 0 i i। আচ্ছা, এখানকার কেসেও রিপিটেশন আছে। আলটিমেটলি বোঝা যাচ্ছে পুনরাবৃত্তি আসলে সবগুলো পজিশনের জন্যই আছে, একদম টোটালি ডিসাইসিভ এলিমেন্ট এখান থেকে আমরা বের করতে পারতেছি না। তাহলে কি বলছিলাম, লেস রিপিটেডে যাওয়ার ট্রাই করবো, তাই না? তাহলে এখানকার কেসে আমরা লেস রিপিটেডে যাওয়ার ট্রাই করি। ধরে নাও লেস রিপিটেডের কেসে আমরা চাচ্ছি, এই মনে করো আমি এই পজিশনটা চুজ করলাম, 2 তম পজিশন, অর্থাৎ 2 নম্বর রোয়ের 2 নম্বর কলাম। এখন 2 নম্বর রোয়ের 2 নম্বর কলামের কেসে লেস রিপিটেড মনে হলো, কারণ এখানে দুইটা আই আছে আর বাকি দুইটা ডিফারেন্ট। তো এখন আমরা তাহলে এই জিনিসটা যদি বের করতে যাই, তাহলে আসলে আমরা কি পাবো? এখন এইটার কেসে আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের 2,2 তম ভুক্তি যদি বের করতে চাই, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নম্বর রোকে সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম দিয়ে গুণ দিব। দ্যাটস ইট। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের 2 নম্বর রো সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম দিয়ে গুণ দিয়ে ফেলি। তাহলে কি আসে? -i টাইমস -1, তারপরে কি আসবে? প্লাস, এখানে কি ছিল? +1 ছিল। আচ্ছা, +1ই ছিল এখানে। তারপরে প্লাস হচ্ছে +1, +1 এর সাথে গুণ দিব কাকে? -i কে। আচ্ছা, তাহলে কি আসে দেখি তো? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শুধু i, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস i। আচ্ছা, এখান থেকে আসতেছে 0। এখন আমরা দেখি কোন অপশনে আসলে 0 আছে। আমরা দেখতেছি এই শুধুমাত্র এই অপশনেই 0 আছে, তাহলে এইটাই কারেক্ট আনসার। বুঝা গেছে? মাত্রা দিয়ে কাজ হয়নি, ডিসাইসিভ এলিমেন্ট পাইনি, লেস রিপিটেডে গেছি, লেস রিপিটেডে গিয়ে আলটিমেটলি তখন বের করছি। এখন তুমি বলতে পারো ভাইয়া লেস রিপিটেডে যে হয়ে গেছে, অনেক সময় নাও হইতে পারে। হ্যাঁ, নাও হইতে পারে। মনে করো তোমার এই জিনিসটা আসলো আই আসলে তো তখন এই যে এখানেও আই আছে, এখানেও আই আছে, তখন এই এস সি আর ডি এর মাঝে তখন তুমি এলিমিনেট করা ট্রাই করবা, আরেকটা ভুক্তি বের করা ট্রাই করবা। এই হলো কাজ। এখন এইবার আমরা সাপ্লিমেন্টারি আরেকটা প্রপার্টি পড়ছিলাম না, যে ডিটারমিনেন্টের হেল্প নিয়ে এই কাজটা করে ফেলা যায়। আমরা একটু ওইটা দিয়েও চেক করে দেখি তো, যে সেটা দিয়েও হয় কিনা। এটা আমাদের ফার্স্ট মেথড ছিল। এইবার আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিটা একটু দেখে বোঝা ট্রাই করি। খেয়াল করো, এইখানে আমি কি বলছিলাম, ডিটারমিনেন্টের কেসে এর ডিটারমিনেন্ট জানবো, তাহলে এদের গুণফলের ডিটারমিনেন্টটাও জেনে যাব। তাহলে এর ডিটারমিনেন্ট কত বলো? এর কেসে ডিটারমিনেন্ট হচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার। 1 মাইনাস আই স্কোয়ার মানে কি? 1 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে এখানে 1 মাইনাস আই স্কোয়ার যদি আমরা দিই, এখানে -1, তার মানে আলটিমেটলি এইখান থেকে 1 প্লাসে মাইনাসে এখান থেকে তো মাইনাস করতে হবে, তাই না? এখান থেকে মাইনাস করতে হবে মাইনাস আই স্কোয়ার। আচ্ছা, এখানে মনে হয় একটু ক্যালকুলেশন আমার ভুল হলো, একটু দাঁড়াও তো। এখানে 1 1 1 থাকলো, মাইনাস দিলাম, এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর হচ্ছে আই স্কোয়ার। সরি, এই জায়গাটা ভুল করছিলাম আমি। যাই হোক, এখান থেকে কত আসে? তাহলে আসতেছে 1 প্লাস আই স্কোয়ার। 1 প্লাস আই স্কোয়ার মানে তো 0, কারণ আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে এইখানে এ এর ডিটারমিনেন্টের ভ্যালু কত? 0 পাইলাম। তাহলে বি এর ডিটারমিনেন্টের ভ্যালু বের করার দরকার আছে? দরকার নাই তো। কেন? বুঝো, কারণটা বুঝো। আমাদের ঘটনাটা হলো, এ বি এর গুণফলের ডিটারমিনেন্ট হবে এ এর ডিটারমিনেন্ট টাইমস হলো বি এর ডিটারমিনেন্ট। এখন তোমাকে আমি বলেই দিলাম যে দেখো, এ এর ডিটারমিনেন্টের ভ্যালু 0, তো 0-র সাথে তুমি দুনিয়ার যা কিছুই গুণ করো না কেন, 0ই তো আসবে। সো আলটিমেটলি বি এর ডিটারমিনেন্টটা এখানে বের করার প্রয়োজনই নাই। বুঝছো? তুমি যদি বের করো ইটস ওকে, তবে এখানে দেখতেছি আমরা বের করার দরকারই নেই। এখন আমরা দেখি কোন অপশনের কেসে আলটিমেটলি ডিটারমিনেন্টের ভ্যালুটা, গুণফলের ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের ভ্যালু কোথায় 0 হয়। বের করি তাহলে। এখানকার কেসে এর ডিটারমিনেন্ট কত বলো? এর ডিটারমিনেন্ট হচ্ছে 1। এর ডিটারমিনেন্ট কত হবে? এর কেসে আসতেছে আই স্কোয়ার, অর্থাৎ -1, অথবা আই স্কোয়ারে লিখতে পারি আমরা। এরপরে এর ডিটারমিনেন্টের ভ্যালু 0, আর এর কেসে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত? এর ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমরা বের করি, আই স্কোয়ার -1, তাই না? আই স্কোয়ার -1 মানে কত? মানে হচ্ছে -2। আচ্ছা, তার মানে আমরা দেখতেছি একটাই মাত্র আমাদের অপশন আছে যেইখানে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়েছে, এন্ড ডিটারমিনেন্টের ভ্যালু তো 0ই আসা উচিত। বুঝছি? তাহলে আলটিমেটলি সেটাই আমাদের উত্তর হবে। বুঝা গেছে? তাহলে আমরা কি করলাম? আমরা এখান থেকে তাহলে দেখলাম যে এখানকার কেসে আমরা ডিসাইসিভ এলিমেন্ট পাইনি, মাত্রা দিয়ে তো শুরুতেই হয়নি, আর লেস রিপিটেড দিয়ে হয়ে গেছে, এই যে লেস রিপিটেড দিয়ে করছি। আর কি হয়েছে? এইখানে ডিটারমিনেন্ট দিয়েও জিনিসটা করা গিয়েছে।
বুঝা গেছে? আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমি এক কাজ করি, একটু এইটাকে এখানে এনে রাখি, এটাকে এখানে এনে যদি রাখতে চাই তাহলে এটাকে একটু নিচে নামাই দেই। হ্যাঁ, আর এইখানে এর যে ডিটারমিনেন্টটা হিসাব করছি এই জিনিসটা এখানে এনে রাখা ট্রাই করি। ঠিক আছে, এই তো এইটা আই গেস সবাই আমরা বুঝছি। সামনে আগাই, এই যে বি নাম্বারটাই কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে এই ডিটারমিনেন্টের মান কত হবে। আবারও একই জিনিস, ঘুরে ফিরে আগাই তাহলে একদম আমাদের ওয়ার্কফ্লো অনুযায়ী ডিটারমিনেন্টের মান বের করতে গেলে যেই ওয়ার্কফ্লোতে আমরা আগানোর কথা। প্রপার্টিতে জোর দিব, অপশনে দেখবো জিরো আছে কিনা, অপশনে জিরো আছে। অপশনে জিরো আছে মানে বেসিক প্রপার্টি চেক করবো, বেসিক প্রপার্টি সবগুলো জিরো হয়ে গেছে না, কোনোটা অন্যটার হুবহু সেম হয়ে গেছে না, কোনোটা অন্যটার কোন একটা সার্টেন গুণিতক হয়ে গেছে না, তার মানে বেসিক দিয়ে হচ্ছে না, বেসিক প্রপার্টিগুলো দিয়ে হচ্ছে না। তাহলে এখন কি লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টিতে যাওয়ার ট্রাই করবো, আগাই তাহলে। লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টিতে আমাদের কথা হচ্ছে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কোনো একটাকে অন্য দুইটার মাধ্যমে প্রকাশ করতে, তাই না? এখন সেই চেষ্টাটা যদি আমরা করি তাহলে আসলে কি পাচ্ছি, আমরা দেখতেছি এখানে আছে এ, এখানে বি, এখানে সি, এখানে 1 1 1, এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আচ্ছা একটু দেখো তো, একটু আগের প্রবলেমের একটু এসেন্সটা নাও। এইখানে এই যে এইখানকার কেসে আমরা যখন এই জায়গাটায় ছিলাম, কই কই কই, এই যে এই জায়গাটায় এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই জিনিসটাই হুবহু আসছে না? দেখো তো, সরি এটাই আসছে না হুবহু? আমার মনে হয় এটাই তো হুবহু আসছে। এই যে এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এটাই তো ছিল আই গেস। এই যে এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তাহলে আলটিমেটলি বুঝাই যাচ্ছে আমাদের এখানে কি হবে, ওর ডিটারমিনেন্টের মান কত ছিল, জিরো ছিল, তাহলে এটার কেসেও ওর ডিটারমিনেন্টের মানও জিরোই আসবে। এখন এই সেন্স থেকে বলা যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা এক কাজ করি, আমরা এখান থেকে খুব সিম্পলি এটার লিনিয়ার কম্বিনেশনটা বিল্ড করেই আগাই। হ্যাঁ, এখন লিনিয়ার কম্বিনেশন যদি বিল্ড করতে আগাতে হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্যাটার্ন একদম হাতের মধ্যেই আছে, যে খুবই সিম্পলি এটার সাথে এটা যোগ করলে এ প্লাস বি প্লাস সি আসে সবগুলো কেসে। আর জেনারেল ফর্মই তো আমাদের বিল্ড করতে হবে, কমন জিনিসপাতি, সেম জিনিসপাতি, এগুলোই তো আনতে হবে। সো আমরা বুঝাই, মানে এখান থেকে বুঝাই যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি যে আমাদের কলাম 1 এর সাথে কলাম 3 যদি অ্যাড করে দেই তাহলে a প্লাস বি প্লাস সি থাকে, গেল। এইবার এখন আমরা তাহলে এই জিনিসটা এইখানে দুইটা কলাম ইনভলভড হলো, এইখানে 3 নাম্বার কলামটা অর্থাৎ বাকি যে কলামটা এইটাকেও তো ইনভলভ করতে হবে। এটাকে কিভাবে ইনভলভ করা যায়, খুব সহজ, এদের দুইজনকে অ্যাড করলে যা আসে একে a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ দিলে তাই আসে। দ্যাটস ইট, আমাদের রিলেশন পেয়ে গেছি। দেখো বুঝছো কিনা, লিখি, লেখলেই টের পাবা। এখানে তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম মেথড। এখানকার কেসে তাহলে আমরা কি বলতে পারতেছি, কলাম 1 আর কলাম 3 অ্যাড করলে, কলাম 1 আর কলাম 3 অ্যাড করলে যা আসে, কলাম 2 কে a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ দিলে, a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ দিলে তাই আসে। দ্যাটস ইট, ডান। তাহলে এখানে এটা হচ্ছে কলাম 2। এই তো, এখানে তাহলে আমরা লিনিয়ার কম্বিনেশন পেয়ে গেছি। এখন তুমি যে কোনো ভাবে লিনিয়ার কম্বিনেশনটা লিখতে পারো। আমি মনে করো লিখলাম এভাবে যে c1 ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু c2, এই c3 কে ডানে পার করে দিলাম, তাহলে মাইনাস c3। তাহলে দেখো তো হয়েছে না? অফকোর্স হয়েছে, এই যে লিনিয়ার কম্বিনেশনের শর্ত তো পূরণ করছে, এটা বাস্তব, এই যে -1 এটাও বাস্তব, আলটিমেটলি বোঝা যাচ্ছে c1 হচ্ছে c2 আর c3 এর লিনিয়ার কম্বিনেশন হয়েছে। দ্যাটস ইট। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারবো এই ডিটারমিনেন্টের ভ্যালু 0। এটাকে তুমি ডিফারেন্টলিও লিখতে পারো, যেভাবেই চাও তুমি লেখো, কোনো সমস্যা নেই। এখানে তুমি c1 না রেখে c3 রাখো, অথবা c2 টাকে রেখে a প্লাস বি প্লাস সি দিয়ে সবাইকে ভাগ দাও, চলবে, যে কোনো ভাবে লিখলেই, বুঝতে পারলেই হবে। সো আই হোপ এই জিনিসটা খুব সহজেই আমরা বুঝছি পারছি এটা। এখন লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা বুঝলাম। এখন যদি ধরেই নেই যে লিনিয়ার কম্বিনেশনটা তুমি ডিটেক্ট করতে পারোনি, ধরা গেল সেটা তোমার চোখে পড়েনি, তাহলে কি করতে পারি আমরা, আমরা নরমালি যেভাবে সলভ করি সেই অনুযায়ী আগালেও খুব কুইকলি এটা সলভ হয়ে যাবে। এটা তো আমরা অলরেডি করে ফেলছি, তো আমরা কুইকলি এটা করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে এ বি সি ছিল, এখানে 1 1 1, আর এখানে বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি। তো বুঝাই যাচ্ছে আমাদের কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের এই যে কলাম 1 এর সাথে কলাম 3 অ্যাড করতে হবে। করে ফেলি তাহলে, কলাম 1 এর সাথে কলাম 3 অ্যাড করে মনে করো আমরা এই জায়গাটায় রাখবো, প্রথমের জায়গাটায়, প্রথম কলামের জায়গায়। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখানে 1 1 1, এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি থাকলো। এই যে এ প্লাস বি প্লাস সি কেন ইমপ্লিমেন্ট করছি, এখানে কমন নেওয়ার জন্য, কমন নিয়ে ফেলি। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেললাম, তাহলে আমাদের এখানে থাকবে 1 1 1, এখানে 1 1 1, এটা আর ম্যাটার করে না, তাও লিখে ফেলি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দ্যাটস ইট।
কোনো একটা ডিটারমিনেন্টের দুইটা কলাম পরস্পর হুবহু সেম হয়ে গেছে, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু 0, দ্যাটস ইট। এভাবে করে তুমি আনসারটা দিতে পারো। আবারও লাস্ট কথা কি, লাস্ট কথা হচ্ছে এটা কিন্তু বইয়ের হুবহু প্রবলেম। সো এই জিনিসটাও যদি তোমার মনে হয় যে এটা আমি দেখেই পারতেছি, সব স্টেপগুলো জানি, আনসার ক্লিয়ারলি জানি, সব শিওরলি জানি, দেখাতে পারো দেখি। এই তো, এই ছিল এটার সমাধান। আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি আমরা বুঝছি সবাই। সামনে আগাই। এরপরে বলছে একটা ডিটারমিনেন্টের মান 0 হলে এক্স এর মান কত। আচ্ছা, অর্থাৎ এই জিনিসটা ঘুরে ফিরে এই যে একটু আগে যেটা সলভ করলাম তার মতোই, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্ট 0 দেওয়া আছে, সেটার কেসে অজানা জিনিসের মান কত, অথবা কোন একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে আসলে এই অজানা জিনিসের মান কত সেরকম। তাহলে এখানকার কেসে তাহলে আমরা কি করব, আমরা খুবই সিম্পলি দেখতে পাচ্ছি এখানে যে এই যে ফার্স্ট কলাম বরাবর দুইটা 0 আছে, আবার থার্ড রো বরাবরে এখানেও দুইটা 0 আছে। সো দুইটা 0 থাকা মানে কি, ওই বরাবর বিস্তার করাটা ইজি, তাই না? এখন তাহলে আলটিমেটলি আমরা এই বরাবর বিস্তার করে দিতে পারি অথবা এই বরাবর বিস্তার করে দিতে পারি। কোনটা করব বলো তো? এই জিনিসটা কিন্তু পার্ট 1 এ খুবই চমৎকারভাবে বলে দেওয়া আছে। এখানে কি বলছিলাম আমি তোমাদেরকে, যদি একাধিক রো বা একাধিক কলাম বরাবর বিস্তার করার তোমার অপশন থাকে, সুযোগ থাকে, কোনটাকে বাছাই করবা? সবসময় বলছিলাম যেই রো বরাবর বা যেই কলাম বরাবর অজানা জিনিস নিজে আছে সেই বরাবর বিস্তার করবা, কাজ সহজ হবে, বলে দেওয়া হয়েছিল না? এখন তাহলে এখন তুমি এখানেও ওইভাবেই ডিসাইড করবা। এখানে দেখো এই বরাবরও বিস্তার করতে পারো, এই বরাবর বিস্তার করতে পারো, কিন্তু এখানে তোমার অজানা জিনিস নাই, এই বরাবর অজানা জিনিস আছে, তার মানে তুমি কি করবা? থার্ড রো বরাবর বিস্তার করবা, কারণ সেখানে অজানা জিনিস আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে আমাদের আননোন বা অজানা এই যে এক্স, এখানে এক্স আছে, এই জিনিসটা করে লাভ কি? লাভটাও দেখা দেওয়া ছিল, আমি দুই উপায় করে দিছিলাম। আমি একটু যেখানে রেফারেন্স দিচ্ছি যেটার, সেই প্রবলেমটাতে চলে যাই। এটা আমাদের পার্ট 1 এ ছিল। এইখানকার কেসে আরো আগে যেতে হবে মনে হয়। আমরা দুই উপায়ে করে দিছিলাম আমি, যাতে তোমাদেরকে ডিফারেন্সটা বোঝাতে পারি ক্লিয়ারলি। ওটা কই? আচ্ছা, একদম শুরুতে চলে গেলাম, মাঝে কোথাও আছে, একটু দাঁড়াও আমি খুঁজে বের করি। হ্যাঁ, এটা ছিল, এই যে পেয়ে গেছি। এই যে এইটার কেসে তুমি খেয়াল করো, এখানে বলছিল এই ডিটারমিনেন্টের মানটা হচ্ছে 2, তাহলে অজানা একটা জিনিস কে এর মান কত। এখন এই যে কে এর মান বের করতে হবে, তাহলে আমরা তো এক কাজ করতে পারি, আমরা ফার্স্ট রো বরাবরে বিস্তার করে দিতে পারি বা ফার্স্ট কলাম করতে পারি, এগুলো বিভিন্ন জিনিস করতে পারি। আমি কি বলছিলাম তুমি খেয়াল করো, এই যে এখানে ফার্স্ট রো বরাবর বিস্তার করছি এখানে, ঠিক আছে? এইখানে যেই ব্যাপারটা পয়েন্ট আউট করছিলাম আমি, যে দেখো ফার্স্ট রো বরাবর বিস্তার করো আর যেই বরাবরই বিস্তার করো কাজ তো হবে, কাজ হলেই মানে তোমার সমাধান আসবে আর কি, ঠিকঠাক। কিন্তু কথা হচ্ছে ফার্স্ট রো বরাবর বিস্তার করলে তুমি দেখো দুইটা টার্মে তোমার অজানা জিনিস ইনভলভ হচ্ছে, অজানা জিনিস দুইবার আসবে, সেটাকে গুছায় নিয়ে তারপরে বাকি কাজটা করতে হবে। এই কেসে বেশ সহজ হয়েছিল, কারণ এখানে শুধুমাত্র কে আছে। যদি এখানে কে না থাকে, 3-2k অথবা 9-11k এই ধরনের জিনিসপত্র থাকতো, এত সহজ হতো না, স্টেপগুলো বাড়তো, টাইম বেশি লাগতো। আর এই যে আমি তোমাকে বারবার বলছি যে যেখানে অজানা জিনিস আছে ওর রো বরাবর বা ওর কলাম বরাবর বিস্তার করতে, কেন বলছিলাম? সুবিধাটা কি? সুবিধাটা বলছিলাম যে আলটিমেটলি ও শুধুমাত্র একবার ইনভলভ হবে। দেখো তাই হয়েছে কিনা, এই যে আমরা থার্ড রো বরাবরে বিস্তার করছি, তখন দেখো কে অর্থাৎ অজানা জিনিস শুধুমাত্র একবার ইনভলভ হয়েছে। এই সুবিধাটা নেওয়ার জন্যই আলটিমেটলি আমি বলছিলাম যে তুমি সবসময় অজানা জিনিস যেখানে আছে সেই রো বরাবর বা সেই কলাম বরাবর বিস্তার করা ট্রাই করবা। এন্ড এই প্রবলেমটার ডিসকাশন শেষে আমি এটাও বলে দিছিলাম যে এখানে শুধুমাত্র কে আছে বলে এখানে কমপ্লেক্সিটি খুব একটা হয়নি, কিন্তু এখানে কে এর জায়গায় যদি 3k-12 অথবা 12-9k এই ধরনের জিনিসপত্র থাকে, তখন এখানে কিন্তু ঝামেলা বাড়বে, গুছায় নিতে টাইম বেশি লাগবে, স্টেপ বাড়বে। সো বুঝছি। আচ্ছা, এখন তাহলে ওই জিনিসটার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেলাম যে আচ্ছা এই জিনিসটা আবারও আসলো, আবারও আমাদের ওই চেক পয়েন্টটা আমরা ফেস করলাম। এখন যাই আমাদের এখনকার কোয়েশ্চেনে। এই যে তাহলে এইটাতে ওই সেন্স থেকে আমরা যে জিনিসটা ক্যারি করে আনছি, যে ইনসাইটটা নিজেদের সাথে ক্যারি করতেছি, সেই ইনসাইটটা এখানে কি করব? অ্যাপ্লাই করব। তার মানে আমরা এই বরাবর না করে এই বরাবর বিস্তার করব। এই বরাবর বিস্তার করে দেই, খুবই সিম্পল। তাহলে এটার জন্য 0, এটার জন্য 0 লেখারই দরকার নেই, এটার জন্য ডিরেক্ট লিখবো। তাহলে এখানে লিখবো 2x + 5 লিখলাম। এরপরে 2x + 5 এর জন্য থাকবে কি? 2x + 5 এর জন্য থাকবে 0 × 7x মানে 0 মাইনাস 2 × 3 তার মানে 6। এই তো, তার মানে এখান থেকে এই জিনিসটার মান হচ্ছে 0 দিয়ে দিছি। সো বুঝাই যাচ্ছে এখানে তুমি দেখো 2x + 5 এর সাথে -6 গুণ হয়েছে, এই দুইটা গুণফল 0 হয়েছে। -6 তো আর 0 সমান হতে পারে না, তার মানে এটা তো আগেই বাদ, এটা কনস্ট্যান্ট। তার মানে শুধুমাত্র 0 হতে পারবে 2x + 5, দ্যাটস ইট। 2x + 5 যদি 0 হতে হয়, তার মানে x এর মান হচ্ছে -5/2। এই তো আনসার চলে আসছে আমাদের, -5/2। সি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো? ক্লিয়ারলি বুঝা গেছে? এই তো, এইখানে
আমরা এইভাবে করে জিনিসটা আনতে পারলাম। ওকে, সামনে আগাই। এরপর দেখো বলছে এর বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের কেসেও আমাদের ওয়ার্কফ্লো মাথায় সাজানো আছে। সেটা কি ছিল? আমি বলে দিয়েছিলাম যে 2/2 এর কেসে খুব সহজেই তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা। কি করতে হবে? 1 ওটার ডিটারমিনেন্ট, তারপরে কি হবে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পর জায়গা চেঞ্জ করবে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পর সাইন চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে না। এই জিনিসটাই এখানে আমরা কাজ করব। করে ফেলি, মুখে মুখে করি, তারপর লিখে দিব। মুখে মুখে করলে এটার প্রথমে ডিটারমিনেন্ট বের করি। এটার ডিটারমিনেন্ট কত আসে? এই দুইটা গুণ মাইনাস এই দুইটার গুণফল। তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস দিয়ে মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, অর্থাৎ কত? 1। তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু 1। ডিটারমিনেন্ট নিয়ে কোনো ঝামেলাই নাই। এরপরে আসি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি জায়গা চেঞ্জ করবে, তাহলে cos থিটা যা থাকার তাই থাকলো। এইবার এই যে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পর জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে। চিহ্ন চেঞ্জ করলে কি হবে? এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। দ্যাটস ইট। এটাই আমরা এখন চেক করি কোথায় আছে। এটা উত্তর না, এইখানে মাইনাস দেওয়া আছে কজের সামনে, এটাও না, এইটা হ্যাঁ এইটা উত্তর। সি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই তো দ্যাটস ইট, বের করে ফেলছি আমরা। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন এটা কিভাবে করছিলাম সেই জিনিসটা যদি একটু বলে দিই, একটু যদি জাস্ট লিখে দিই, এ যদি এ বি সি ডি হয় তাহলে এ ইনভার্স কি বলছিলাম? এইটার ডিটারমিনেন্ট আসবে নিচে, আর এইগুলো জায়গা চেঞ্জ করবে, এগুলো চিহ্ন চেঞ্জ করবে। দ্যাটস ইট, সেটা অনুযায়ী করে ফেলছি। এরপরের কোশ্চেন দেখো, এখানেও বলছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি ওদের গুণফল বের করতে হবে। গুণফলের ওয়ার্কফ্লো জানি আমরা, আগাই। এখানে মাত্রা দিয়ে কাজ হবে না আমাদের, তাহলে এখন ডিসাইসিভ এলিমেন্ট আমরা চুজ করা ট্রাই করি। এইখানে 1 তম ভুক্তিগুলো কিরকম? -2 0 0 -2, না সবগুলো ডিফারেন্ট না। 2 0 0 -2 সবগুলো ডিফারেন্ট না। -2 0 3 2, এই যে সবগুলো এখানে ডিফারেন্ট চলে আসছে। তার মানে এই যে 2-1তম ভুক্তি, এই ভুক্তিটাকে আমরা ডিসাইসিভ এলিমেন্ট বলতে পারি। তাহলে এই জিনিসটা লিখে ফেলি। হ্যাঁ, এই তম ভুক্তিটাই হচ্ছে আমাদের ডিসাইসিভ এলিমেন্ট বা ডিসাইসিভ ভুক্তি। তাহলে এখন এইটুকু জাস্ট বের করব, 2-1তম ভুক্তিটা বের করব। দ্যাটস ইট। তার মানে কি, প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার রোকে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিই কত আসে? -2 ইনটু 2 প্লাস 2 ইনটু 3, তাহলে কত আসে? -4 প্লাস 6, তার মানে আসে 2। এই যে 2 যেখানে আছে সেটাই কারেক্ট আনসার। এই যে এইখানে আমাদের ডি নাম্বার অপশনে 2 আছে, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। আই হোপ এই জিনিসটা ঠিকঠাক আমরা বুঝছি। সিম্পলি আমরা ডিসাইসিভ এলিমেন্ট পেয়ে গেছি। তারপরে আগাই। এরপরে কোয়েশ্চেনে বলছে যে এই ডিটারমিনেন্টের মানটা হচ্ছে 0, তাহলে এক্স এর মান কোনগুলা? আচ্ছা, এখন এটার কেসে কি হয়? আমরা যেটা বলছিলাম যে জেনারেলি আমাদের এখানে অপশন চেক করে এই কাজটা সহজে হয়ে যায়। তাহলে অপশন চেক করা আমরা শুরু করি। এখানে আমাদের এক্স আছে 2 জায়গায়, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ঠিক আছে। তাহলে আমরা অপশনগুলো বসানো ট্রাই করি। আলফা যদি এখানে বসাই, এখানে আলফা যদি বসাই, আর এখানে যদি আলফা বসাই, এখানে পুরোটা আলফা 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 হয়ে গেল, আর এটা পুরোটা বিটা 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 হয়ে গেল, তার মানে 0 দিবে। তাহলে আলফার জন্য সত্যি গেল। অন্যগুলো এবার চেক করি। আলফার জন্য সত্যি হলো। তারপরে বিটার জন্য, বিটা যদি এক্স এর জায়গায় বসাই, এখানে বিটা বসালাম, এখানে বিটা বসালাম। আচ্ছা, বিটা বসাইলে আসলে এইটা বিটা 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 হয়ে গেছে, এটা থেটা বিটা থেটা হয়েছে, এটা আলফা আলফা বিটা হয়েছে, তার মানে বিটার জন্য হচ্ছে না, বিটার জন্য হচ্ছে না। তার মানে বিটা যেখানে যেই যেই অপশনগুলোতে আছে ওগুলো আমরা সরাই ফেলি। এটা সরাই ফেললাম, এটা সরাই ফেললাম, এটা সরাই ফেললাম। বি নাম্বার কারেক্ট আনসার। দ্যাটস ইট। আর কিছু দিয়ে চেক করার দরকারই নেই আমাদের। বুঝাই যাচ্ছে বিটা দিয়ে হচ্ছে না, তাহলে বিটা যেগুলো যেখানে অপশনে আছে ওগুলো বাদ দিয়ে দিলাম। ওগুলো বাদ দিলে আলটিমেটলি আমাদের পড়ে থাকলো মানে একটাই অপশন পড়ে আছে, ওইটাই কারেক্ট আনসার হইতেই হবে। এখন তুমি যদি তাও চেক করে নিতে চাও যে থেটার জন্য আমি চেক করবো, ভাইয়া চেক করতে পারো। এখানে তাহলে এক্স এর জায়গায় থেটা বসাও, এখানে থেটা, এখানে থেটা। তুমি খেয়াল করো, এখানে হয়ে গেছে থেটা থেটা থেটা, এখানে হয়ে গেছে বিটা বিটা বিটা। তাহলে আলটিমেটলি বুঝাই যাচ্ছে আমাদের এইখানে এই যে এখান থেকে যদি বিটা কমন নেই, এটা 1 1 1 হয়ে যাবে। এখান থেকে যদি থেটা কমন নেই, এটা 1 1 1 হয়ে যাবে। দুইটা রো পরস্পর সমান হয়ে গেছে, তাহলে 0 দিবে। দ্যাটস ইট। তার মানে থেটার জন্যও কাজ করবে। তাহলে আলফার জন্যও কাজ করতেছে, থেটার জন্যও কাজ করতেছে, তাহলে আলটিমেটলি বলা যায় যে এটা হবে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটা আমরা অপশন চেক করছি। এটা আমরা অপশন চেক করেই বলে দিছি। দ্যাটস ইট। এই তো। তারপরে কোয়েশ্চেন এখানে বলছে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান 0 হবে না।
বুঝো, এগুলো কিন্তু মিস হয় অনেক সময়। শূন্য হবে এই জিনিসটা পড়লে কিন্তু তখন তুমি ভুল জিনিস দেখায় ফেলতে পারো। আচ্ছা, তাহলে এখানে বলছে যে কে এর এমন মান আমাদের চুজ করতে হবে যে জন্য আসলে যার জন্য এই ডিটারমিনেন্টের মানটা 0 হবে না, 0 বাদে অন্য কিছু হবে। তাহলে আমরা দেখি কাদের জন্য কোন মানগুলোর জন্য কিরকম হচ্ছে। আমাদের তো ওয়ার্কফ্লো সেট করা আছে, আমাদের ওয়ার্কফ্লো অনুযায়ী কি হবে এখানে ঘটনা হচ্ছে আমরা অপশনগুলো একের পর এক বসায় চেক করে দেখব। বসায় ফেলি, তাহলে কে এর মান যদি 1 বসাই তাহলে কি আসে দেখো তো। কে এর মান যদি 1 বসাই তাহলে এখানে আসে এটা 1 1 1 নিজের মতো থাকতেছে, এটা হয়ে যাবে 1, এটাও 1, এইটাও 1, বাকি জিনিস চেক করারই দরকার নেই। তার মানে k = 1 এর জন্য দুইটা কলাম পরস্পর হুবহু সেম হয়ে গেছে, তার মানে ডিটারমিনেন্ট 0 আসবে, তাহলে এটা উত্তর না। গেল -1 এর জন্য চেক করি। -1 এর জন্য যদি আমরা চেক করতে যাই তাহলে কি হবে, -1 এর জন্য চেক করতে গেলে এইটা 1 আছে, এইখানে -1 বসলো আর এইখানে 1 বসলো। আচ্ছা, এরপরে আসি, এটা 1 বসলো, -1 এর জন্য স্টিল এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, -1 এর জন্য এই ফার্স্ট কলাম আর থার্ড কলাম হুবহু সেম হয়ে যাচ্ছে, এটার জন্য ডিটারমিনেন্ট 0 দিচ্ছে, এটাও কারেক্ট আনসার না। তারপরে আসি, তারপরে হচ্ছে 3 আর 0 আছে, 3 আর 0 এগুলোর জন্য একটু চেক করি। আচ্ছা, তাহলে 3 এর জন্য যদি চেক করতে যাই তাহলে আমরা দেখতেছি এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 স্কয়ার, এখানে 1, এখানে 3 স্কয়ার, এখানে 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, এইখানে ব্যাপারটা এরকম দিচ্ছে। এখন তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা এখানে আমি কি পুরো জিনিসটা ক্যালকুলেট করব কিনা। আমার সাজেশন থাকবে এখনই পুরোটা ক্যালকুলেট করার দরকার নেই, আগে তুমি আরেকটা অপশন আছে না ওটা দিয়েও চেক করে দেখো। যদি এটাও না হয়ে যায় তখন তুমি শিওরলি বলে দিবা অপশন সি হবে কারেক্ট আনসার। তাহলে আরেকটা অপশন যেটা আছে ওটা দিয়েও আগে চেক করে দেখি ওভারঅল ফরমেশনটা কিরকম। তাহলে ওভারঅল ফরমেশন যদি আমরা আরেকটা অপশন অর্থাৎ 0 দিয়ে চেক করতে যাই তাহলে কিরকম আসবে। 0 দিয়ে চেক করতে গেলে এইখানে এগুলো তো 1 আছেই, এটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0, এটাও 0, এটাও 0, এই তো। তার মানে 2 নম্বর কলাম 3 নম্বর কলাম হুবহু সেম হয়ে গেছে, তার মানে এটার জন্য ডিটারমিনেন্ট আসবে 0, এটার জন্য ডিটারমিনেন্ট 0 আসবে, তার মানে এটাও উত্তর হবে না, উত্তর হবে শিওরলি অপশন সিটা। দ্যাটস ইট। এই জন্যই তোমাকে আমি বলছিলাম যে এইটার কেসে ডিটারমিনেন্টের এক্সাক্ট মানটা এখনই বের করার দরকার নাই, আগে সবগুলা চেক করে দেখি, সবগুলা ফরমেশনটা দেখি। বুঝছি? এই তো, এইখানে তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে অপশন চেক করে উত্তরগুলো পেয়ে গেছি। আচ্ছা, আমি একটু এই জিনিসটা লিখে রাখি। এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আচ্ছা, এগুলোকে একটু ড্র্যাগ করে এখানে রাখি। হ্যাঁ, এটা আমরা চেক করছি কার জন্য, 3 এর জন্য, এটা চেক করছি হচ্ছে 0 এর জন্য। আচ্ছা, আমি এক কাজ করি সবার জন্য এই জিনিসটা লিখে রাখি। এটা হলো 3 এর জন্য, এটা কার জন্য, এটা হচ্ছে 0 এর জন্য, এটা 1 এর জন্য, আর হচ্ছে -1 এর জন্য চেক করতে হবে না। আচ্ছা, একটু যদি লিখি 1 এর জন্য তাহলে কি আসে 1 1 1, সব 1 আসবে। আচ্ছা, -1 এর জন্য কি হবে, -1 এর জন্য এই 1 1 1, এখানে তো 1, এটাও 1, এটা হবে -1, এখানে 1, আবার 1, আবার 1, এই তো এখানকার জন্য 0, সবগুলোর জন্য 0 আসছে, শুধু এটার জন্য নন 0। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন বলছে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মানগুলা কত। আচ্ছা, দেখো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনিশনটা জানতে হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্স আমরা কাদেরকে বলি, যখন কোন একটা বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য আমরা এই জিনিসটা খেয়াল করব তখন সেই জিনিসটাকে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। এখন এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটার খুব স্পেশাল একটা প্রপার্টি হচ্ছে এর মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি 0 হইতে হবে, সবগুলো কিন্তু 0 হইতেই হবে। তাহলে আলটিমেটলি এই যে স্পেশাল প্রপার্টি এইটা ইউজ করে আমরা খুব সহজে এখানে এবিসি এর মানগুলো বলে দিতে পারতেছি। তাহলে এখানে এবিসি তিনটাই মুখ্য কর্ণ বরাবর আছে, সবগুলো 0 হইতে হবে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এখন তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা তো আমরা টেক্সট বুক থেকে জানছি, এইচএসসি লেভেলে এই ধরনের অনেক এমসিকিউ আসে, এটা আমরা সবাই মোটামুটি জানি যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স দেয়া থাকলে ওর মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 0 হয়। এখন এটা কেন হয় বলতে পারবা, অর্থাৎ এই জিনিসটা কি কারণে হয়েছে, এটা আলটিমেটলি না হলে কি ঝামেলা ছিল, বা এটা কেন হইতেই হবে, এটার কেন বৈশিষ্ট্য, বক্র প্রতিসম ম্যাট্রিক্স মানেই সবগুলো 0 হইতে হবে কেন মুখ্য কর্ণ বরাবর, এটা একটু আমাকে জানানোর ট্রাই করবা কমেন্ট সেকশনে। আচ্ছা, সামনে আগাই আমরা। এ এটা হলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এর মান কত। আচ্ছা, এইটার কেসে ওভারঅল অ্যাপ্রোচটা আমি আগে একটু আলোচনা করে নিই। খেয়াল করো এখানে আমরা এইভাবে আগাতে পারি যে আচ্ছা এখানে এ যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তো এ ইনভার্স বের করা তো খুব সহজ, তাকে 2 দ্বারা গুণ দিয়ে দিলাম, তাহলে 2a ইনভার্স বের হয়ে গেল। এই 2a ইনভার্স এর ম্যাট্রিক্সটা আমার হাতে আছে, এটা ডিটারমিনেন্টটা বের করলেই কাজ শেষ। এভাবে করে করা যায়। আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা খুবই সিম্পলি এইটার প্রপার্টি ধরে আগাতে পারি। অর্থাৎ এখানে যখন আমরা 2a ইনভার্স করতেছি, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ
কে সামথিং, কে আর একটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে, এইখানকার কেসে আসলে আলটিমেটলি প্রপার্টিটা কিরকম সেই প্রপার্টি ইউজ করে আমরা আগাতে পারি। তো আমি দুইটাই করে দিব। এখন জাস্ট প্রথমে মুখে মুখে এই জিনিসটার সলভিংটা আমি বলে নেওয়ার ট্রাই করি, তারপরে আমরা এই জিনিসগুলো সবগুলো লিখে করে দিব। এখন দেখো এইখানকার কেসে যদি আমরা একদম দেখেই সলভ করতে চাই তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, এই 2টাকে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে আসলে কি হবে, এর মাত্রাটা ওর উপরে পাওয়ার হয়ে যাবে। এর মাত্রা কত, 2/2, তাহলে এই 2 এর উপরে পাওয়ার হবে 2। মাত্রা যদি 3/3 হতো তাহলে এখানে 2 এর উপর পাওয়ার হতো 3। ব্যাপারটা এরকম। তারপরে এখানে এর a ইনভার্সের ডিটারমিনেন্ট দিয়ে গুণ দিতে হবে। এর যেটা ডিটারমিনেন্ট হবে ওটাকে 1/something করলেই a ইনভার্সের ডিটারমিনেন্ট চলে আসবে। a এর ডিটারমিনেন্ট যদি 3 হয়, a ইনভার্সের ডিটারমিনেন্ট হবে 1/3। দ্যাটস ইট, খুব সহজ। তাহলে এখানকার কেসে এর ডিটারমিনেন্ট আমরা বের করি। এর ডিটারমিনেন্টের মান হচ্ছে -9, -9 প্লাস 8 তার মানে -1, -1 এর 1/, করলে -1ই থাকে, তার মানে 4 × -1, তার মানে বি নাম্বারটা অর্থাৎ -4 হচ্ছে কারেক্ট আনসার। আমরা মুখে মুখে করার ট্রাই করলাম, এইবার এই সবগুলো আমরা লিখে লিখে বুঝে বুঝে করার ট্রাই করি। দেখি ফার্স্ট মেথডে ধরেই নিচ্ছি যে কেউ এটা এখন একদম a ইনভার্স বের করছে, তারপরে তার সাথে 2 দিয়ে গুণ দিয়ে ওভারঅল ম্যাট্রিক্সটা বের করছে, তারপর ডিটারমিনেন্ট করছে। তাহলে আগাই। a ইনভার্স বের করা খুব সহজ। a ইনভার্সের কেসে কিরকম হবে, আমরা কি জানতাম 1/, এর ডিটারমিনেন্ট। এর ডিটারমিনেন্ট তো অলরেডি পেয়ে গেছি -1, তাহলে বসাই দিই 1/-1 মানে -1ই থাকলো। তারপরে কি হয়, মুখ্য গণ বরাবর ভুক্তি জায়গা বদল করবে, তার এখানে যাবে -3, এখানে যাবে 3, এখানে যাবে তারপরে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা চিহ্ন চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে না, তাহলে এটা হবে -2। এই তো, তাহলে এখানে a ইনভার্স আসলো, তার মানে 2a ইনভার্সও পেয়ে যাব। 2a ইনভার্স বের করে ফেলি। a ইনভার্সের কেসে ডাইরেক্টলি কি লেখা যাবে, a ইনভার্স মানে হচ্ছে যে -1 এর ভিতরে যদি আমরা নিয়ে যাই সবার সাথে -1 গুণ হয়ে যাবে, তার মানে থাকবে এইটা থাকলো। এইবার 2a ইনভার্স যদি বের করতে চাই তাহলে সবার সাথে 2 দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এখানে যাবে 6, 4, -8, -6। দ্যাটস ইট। এই 2a ইনভার্স পেয়ে গেছি, এর ডিটারমিনেন্ট বের করলেই কাজ শেষ। এর ডিটারমিনেন্ট কত আসবে, -36 আর হলো তারপরে কত +32, এই তো -4 চলে আসছে। এইভাবে করে আমরা উত্তরটা বের করতে পারি, গেল। আর আরেকটা উপায় হচ্ছে খুবই সিম্পলি আমরা এখানে এর প্রপার্টিটা ইউজ করব। সেই প্রপার্টিটা কি, সেই প্রপার্টিটা হচ্ছে এখানে মেইনলি দুইটা প্রপার্টি আছে। একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ a, দ্যাটস ইট। এইটা একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি হচ্ছে ডিটারমিনেন্ট অফ k কোন একটা ম্যাট্রিক্স, ধরে নাও m একটা ম্যাট্রিক্স, তার মানে এখানকার কেসে এটাকে লেখা যাবে k⁴n ডিটারমিনেন্ট অফ m। অর্থাৎ এই যে এই কেটা যদি একটা স্কেলার হয়, এই যেমন এখানে 2 আছে, -3 থাকতে পারে, 1/4 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেটা যখন বাইরে নিয়ে আসবো আমি, ওর উপরে পাওয়ার হয়ে যাবে মাত্রাটা। কোন মাত্রা, এই যে এই ম্যাট্রিক্সের মাত্রাটা। এই ম্যাট্রিক্সের মাত্রা তো হচ্ছে এখানে আছে 2/2, এই কারণে 2 পাওয়ার হয়ে গেছে, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে এই যে এই দুইটা প্রপার্টি, এই দুইটার কম্বিনেশনই আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। কুইকলি করে ফেলি তাহলে। তাহলে আমরা বলতে পারবো ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2⁴n এর মাত্রাটা পাওয়ার হবে, তাহলে এখানে 2 স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ a ইনভার্স। এখন ডিটারমিনেন্ট অফ a ইনভার্স মানে কি হবে, এখানে আবার লিখতে পারবো আমরা ডিটারমিনেন্ট অফ a ইনভার্স কি দেখছি, ডিটারমিনেন্ট অফ a ইনভার্স মানে হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ a, 1/ডিটারমিনেন্ট অফ a। দ্যাটস ইট। আমাদের খুবই সিম্পলি এই যে এইটার ডিটারমিনেন্ট জানলেই আর কিচ্ছু লাগবে না, বাকি সবকিছু প্রপার্টি দিয়ে হয়ে যাবে এইভাবে চিন্তা করলে। তাহলে এখন এর ডিটারমিনেন্টের মান কত, -1 দেখছি আমরা, তাহলে 4 × 1/-1, তার মানে এখানে -4। দ্যাটস ইট। এই তো বুঝছি। আই হোপ এই দুইটাই আমরা বুঝছি। নেক্সট কোয়েশ্চেন, যদি এবিসি ম্যাট্রিক্স তিনটার আকার যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হয়, তবে A ট্রান্সপোজ প্লাস বি এর সাথে সি ম্যাট্রিক্সটার গুণফলের আকার কত। খুবই সিম্পলি আমাদের এই জিনিসটা জাস্ট ওর হচ্ছে মাত্রা নিয়ে কোয়েশ্চেন। এই মাত্রার কাজগুলো আমরা খুব ইজিলি পারি, কুইকলি করে ফেলি এখানে মুখে মুখে। এখানে বলছে A ট্রান্সপোজ মানে কি, এর মাত্রা হচ্ছে 4/5, তার মানে A ট্রান্সপোজের মাত্রা হবে 5/4 থাকলো। তারপরে প্লাস বি এর মাত্রা 5/4, 5/4 যদি না হতো তাহলে এরা যোগই করা যেত না। আচ্ছা, তাহলে 5/4 প্লাস 5/4 করলাম, ওভারঅল এদের মাত্রা যোগফলের মাত্রা 5/4 থাকলো। এর সাথে কি করতে হবে, এর সাথে সি ম্যাট্রিক্স গুণ করতে হবে। সি এর মাত্রা হচ্ছে 4/2, তাহলে 4/2, তাহলে 5/4 এর সাথে 4/2 যদি আমরা গুণ করি তাহলে আসলে ওভারঅল গুণফলের মাত্রা হবে 5/2। কোন নিয়মে, আমরা দেখছি যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি a/b হয় এবং তার সাথে আমরা আরেকটা ম্যাট্রিক্স গুণ করতে চাচ্ছি যেটার মাত্রা b/c,
তাহলে এদের গুণফলের মাত্রা হবে কি a বাই c, অর্থাৎ প্রথমটা রো বাই দ্বিতীয়টা কলাম। দ্যাটস ইট। বুঝছি। এখন এই যে সিম্পলি এই প্রপার্টিটা নিয়ে এখানে কাজটা করে আমরা উত্তর পেয়ে গেছি। আই হোপ এখানে আর এক্সট্রা করে কিছু বলা লাগবে না। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, 5/2। এবার দেখো তারপরে বলছে এ ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এর মান কত। আচ্ছা, এখানকার কেসে ঘটনা হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি দেওয়া নাও থাকতো তাও আসলে আমরা এই জিনিসটা বলতে পারতাম। এইখানে তুমি খেয়াল করো, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ওর ইনভার্স ম্যাট্রিক্স থাকতে পারে নাও থাকতে পারে। এখন এটা কার উপর ডিপেন্ড করে? এর ডিটারমিনেন্টের উপরে ডিপেন্ড করে। এর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে আসলে এর ইনভার্স থাকবে, আর যদি এর ডিটারমিনেন্ট জিরো হয় তাহলে ইনভার্স থাকবে না। তাহলে এর ডিটারমিনেন্ট আমরা বের করি কত? এর ডিটারমিনেন্ট হচ্ছে 5 - 4 1, নন জিরো। তাহলে নন জিরো মানে এর ডিটারমিনেন্ট নন জিরো, যেহেতু তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্স আছে। ইনভার্স ম্যাট্রিক্সের যদি অস্তিত্ব থাকে তাহলে এখানে কি করা হয়েছে? এর সাথে এ ইনভার্স গুণ দেওয়া হয়েছে। আমরা কি জানি কোন একটা ম্যাট্রিক্সকে তার নিজের ইনভার্স ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, আই ম্যাট্রিক্স পাবো। আই এর ডিটারমিনেন্ট আজীবন 1, দ্যাটস ইট। তাহলে আলটিমেটলি এখানে খুবই সিম্পলি উত্তর হবে 1। এখন একদম শুরুতে আমি একটা কথা বলছিলাম যে এইখানে এ ম্যাট্রিক্সটা হুবহু যদি নাও দেওয়া থাকে তাও আসলে এটার উত্তর দেওয়া যাবে। এখন সেখানকার কেসে শুধু একটা তথ্য এক্সট্রা দিতে হবে। সেটা কি? বলতে হবে যে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এর মান কত। এখন এই কথাটা কেন বলা দরকার ভাইয়া? এই কথাটা কেন বলা অত্যাবশ্যক? এই কথাটা বলা অত্যাবশ্যক এই কারণে যে এ যদি অব্যতিক্রমী না হয়, অর্থাৎ এর ডিটারমিনেন্ট যদি নন জিরো না হয়, তাহলে আসলে ওর ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্বই থাকে না। যার কারণে এ ইনভার্স যে আমরা করতেছি এই জিনিসটা প্রশ্নই আসে না। এ ইনভার্সের অস্তিত্বই নেই, তুমি এর সাথে ইনভার্স গুণ দিবা কিভাবে? ব্যাপারটা এরকম, বোঝা গেছে? সো এই কেসগুলোতে আলটিমেটলি ওই শর্তটা জাস্ট বলে দিলে, সবগুলা ভুক্তি যদি নাও দেয় তাও এই শর্তটা বলে দিলেই চলবে, বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার গেল। এরপরে বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে পি এর মান কত নির্ণয় করো। এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আমরা সলভ করছি, যে কোনো একটা ম্যাট্রিক্সের কেসে বলে দিবে সেটা ব্যতিক্রমী বা অব্যতিক্রমী, অথবা সেটার ডিরেক্টলি ডিটারমিনেন্টের মান দেওয়া থাকবে, তারপরে একটা অজানা জিনিস আননোনের মান জানতে চাবে। তো আমরা মূলত কি করে আগাইছিলাম? আমরা এখানে মূলত এর আগের কোয়েশ্চেনগুলোতে সবসময় অপশন চেক করে আগানো ট্রাই করছি। অপশন চেক করে আগানোর কেসে তখন কাজগুলো সহজ হয়ে গেছিল। কিন্তু কোন কেসে আমরা অপশন চেক করে আগাইছি বলতো? আমরা অপশন চেক করে তখনই আগাইছি যখন আমাদের সেগুলো 2/2 ছিল, তাই না? কারণ 2/2 এর কেসে খুবই সিম্পলি আমরা দেখেই ডিটারমিনেন্টের মান বলে দিতে পারি। এখন এইখানে 2/2 আর নাই, এখানে কি আছে? 3/3 আছে। তো এইটার কেসে অপশন চেক করে খুব সহজে আসলে বলা যাবে না, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি এখানে যেহেতু 3/3, তাহলে আমরা কি করব? বিস্তৃতি করেই আগানোর ট্রাই করব। তাহলে এখানে বিস্তৃতি করে আগানোর ট্রাই করব আমরা। এই যে আমি কি বলছিলাম বিস্তৃতি করার সময় কি বলা হয়েছে? যে যেইখানে আননোনটা আছে ওর রো অথবা ওর কলাম বরাবর বিস্তার করলে সুবিধা হয়। তাহলে আমরা ওইটাই করার ট্রাই করব। এই যে আমাদের আননোন পি, এইটা 3 নাম্বার রোতে এবং 3 নাম্বার কলামে আছে, তাহলে হয় 3 নাম্বার রো থেকে অথবা 3 নাম্বার কলাম থেকে আমি বিস্তার করব। দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। আগাই তাহলে 3 নাম্বার রো দিয়ে আমি বিস্তার করতেছি, হ্যাঁ, এই বরাবর বিস্তার করতেছি। তাহলে কি আসে? 1 1 এর সাথে গুণ হয়ে কি থাকবে? 1 এর সাথে গুণ হয়ে থাকবে 3 3 কে 9, 9 - 0। তারপরে মাইনাস অফ -1, তার মানে ওভারঅল +1 +1 এর সাথে তাহলে কি হবে? এর রো কলাম বাদ দিলাম, 3 3 থেকে 4 বাদ -1। তারপরে পি এর জন্য তাহলে কি আসবে? পি এর জন্য রো কলাম বাদ 0 0 থেকে 6 বাদ -6। এই তো এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী বলছে, তার মানে এর ওভারঅল ডিটারমিনেন্ট হতে হবে 0। তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় 9, এখানে দাঁড়ায় -1, এখান থেকে দাঁড়াচ্ছে -6p is equal to 0। আচ্ছা, p মানে ক্যাপিটাল দেওয়া ছিল না, আচ্ছা সমস্যা নাই। মাইনাস হচ্ছে 6p is equal to 0। আচ্ছা, 6p কে যদি ওপাশে নিয়ে যাই তাহলে দাঁড়ায় 6p is equal to 9 - 1, তার মানে 8। অতএব p is equal to 8/6, তার মানে 4/3। দ্যাটস ইট, কারেক্ট আনসার 4/3। এই নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই তো আমাদের কাজ হয়ে গেছে। আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেছে, হ্যাঁ? আচ্ছা, সামনে আগাই আমরা। এখানে জানতে চাইছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত। তো আমরা আবারও একদম আগের মতো করে আগাবো, প্রপার্টির দিকে নজর দিব। প্রথমেই দেখবো অপশনে 0 আছে কিনা। অপশনে 0 আছে, তাহলে আলটিমেটলি এখানে প্রথমে বেসিক 3টা প্রপার্টি দিয়ে চেক করব। কোনো রো বা কোনো কলাম হুবহু টোটালি পুরোটা 0 হয়ে যায়নি। কোনো রো বা কোনো কলাম অন্য কোনো রো বা কোনো কলামের হচ্ছে হুবহু সেম হয়ে যায়নি। তবে বেসিক যে থার্ড প্রপার্টিটা আছে সেইটা এখানে অ্যাপ্লাই করা যায়। এটা ধরতে পারছো? খেয়াল করো তো একটু। বেসিক থার্ড প্রপার্টিতে কি ছিল? সেখানে ছিল যে কোনো একটা রো বা কোনো কলাম
অন্য কোনো রো বা কলামের কি হবে, একটা নির্দিষ্ট গুণিতক হবে, তাই না? আলটিমেটলি এখানে কিন্তু ওই জিনিসটা খেয়াল করা যাচ্ছে। কিভাবে একটু আমি পয়েন্ট আউট করি। তুমি দেখো তো ফার্স্ট রো এর দিকে তাকাও, এখানে আছে বিসি সিএ এবি। তাহলে আলটিমেটলি এদের আসলে জেনারেল টার্ম এবিসি, এবিসি হতে গেলে কিসের কমতি আছে? জেনারেল টার্ম এবিসি হতে গেলে এটার এ এর কমতি আছে, এর বি এর কমতি আছে, এর সি এর কমতি আছে, থাকলো। আর তুমি দেখো তো এর পরের যে রোটা 2 নাম্বার রোতেই আবার কি আছে, 2 নাম্বার রোতে আছে 1/a 1/b 1/c। তার মানে আমরা কি বলতে পারি না যে আসলে এই 2 নাম্বার রো এর সাথে এবিসি গুণ দিলেই 1 নাম্বার রো আসবে? দেখো বুঝছো কিনা কি বললাম, 2 নাম্বার রো এর সাথে এবিসি গুণ দিলেই 1 নাম্বার রো আসবে, কারণ এবিসি গুণ দিলে তখন এ এ ক্যান্সেল হয়ে যাবে, বিসি পড়ে থাকবে। তারপরে এই যে বিবি ক্যান্সেল হয়ে যাবে, সি এ পড়ে থাকবে, সিসি ক্যান্সেল হবে, ইবি পড়ে থাকবে। বুঝছি? তাহলে আলটিমেটলি আমরা জিনিসটা ধরতে পারছি যে আচ্ছা এইখানে তাহলে আমরা বলতে পারতেছি যে 1 নাম্বার রোটা কিভাবে পাওয়া যায়, 2 নাম্বার রো এর সাথে এবিসি গুণ দিলেই আমাদের 1 নাম্বার রো পাওয়া যায়। দ্যাটস ইট। তাহলে এখানে বেসিক প্রপার্টিটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারতেছি এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। এখন এখানে এটা বেসিক প্রপার্টিটা আমরা লিখলাম, যদি এটা ধরতে না পারি কি করব ওই জিনিসটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই। প্রথমে এক কাজ করি, এই বেসিক প্রপার্টিটা থেকে এই যে লিনিয়ার কম্বিনেশনের যে ব্যাপারটা সেটাও এখানে এস্টাবলিশ করে দেখাই দিই। হ্যাঁ, তুমি দেখো লিনিয়ার কম্বিনেশন হতে গেলে কি হতে হয়, কোন একটা রোকে অন্য সকল রো এর লিনিয়ার কম্বিনেশন হতে হয়। তার মানে এখানে শুধু R2 কে ইনভলভ করলে হবে না, R3 কেও সামহাউ ইনভলভ করতে হবে। তো আমরা দেখতেছি R3 এর এখানে কোনো ভূমিকা নাই, কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে আলটিমেটলি কি করব, R3 এর সামনে 0 দিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে সবগুলো ইনভলভ হইলো। তাহলে আমরা এখন বলতে পারবো যে R1 হচ্ছে R2 এবং R3 এর লিনিয়ার কম্বিনেশন, দ্যাটস ইট, লিনিয়ার কম্বিনেশন। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারতেছি যে এখানে ডিটারমিনেন্টের ভ্যালু অবশ্যই 0 হতেই হবে। বুঝা গেছে? এখন যদি কেউ এই জিনিসটা এখনো এটা নিয়ে ডাউট থেকে থাকে, তুমি একটু কষ্ট করে জিনিসগুলো একটু বসায় দেখো, তাহলে দেখবা সবগুলো ভুক্তির জন্য এই জিনিসটা মিলতেছে। আমরা R2 এর সাথে ABC গুণ করার পরে R3 এর সাথে যদি 0 গুণ করি, তারপরে এই দুটো যদি সামেশন নেই, তাহলে অবশ্যই R1 প্রত্যেকটা কেসেই আমরা পেয়ে যাব। বিসির কেসে এখানে এবিসি আমি তো বলেই দিছিলাম যে এ ক্যান্সেল হয়ে যাবে, বিসি পড়ে থাকবে, আর এটা তো ইম্প্যাক্ট নাই, দ্যাটস ইট। এই তো এখন আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা তোমার চোখে পড়েনি, ধরে নিচ্ছি এখানে এই জিনিসটা যে বেসিক প্রপার্টির হচ্ছে থার্ড নাম্বারটা দিয়ে কাজটা হয়ে যায়, অথবা লিনিয়ার কম্বিনেশনের এই সেন্স দিয়ে কাজটা হয়ে যায়, এটা ধরে নিলাম তুমি ধরতে পারোনি। তাহলে কি করা যাবে দেখি, সেভাবে আগাই। তো ওভাবে যদি আগাতে যাই, এখানে খেয়াল করো তো আমরা যেটা বলেই দিছি যে আমাদের হচ্ছে এই যে বিসির কেসে এর জেনারেল টার্ম এবিসি হতে গেলে এ এর কমতি আছে। তাহলে এক কাজ করি, বাইরে 1/a নিয়ে এই ফার্স্ট কলাম বরাবর এ গুণ করে দিই। ঠিক একই রকম ভাবে এর বি এর কমতি আছে, বাইরে 1/b নিয়ে বি গুণ করে দিই সেকেন্ড কলাম বরাবর, বাইরে 1/c নিয়ে এইখানে থার্ড কলাম বরাবর সি গুণ করে দিই। তাহলে সবগুলোতে এবিসি আসবে, জেনারেল টার্ম আসবে, কাজ হয়ে যাবে, আগাই তাহলে। এখন এইটার কেস তাহলে বাইরে 1/a 1/b 1/c অর্থাৎ 1/abc রাখলাম। এগুলো হয়ে যাবে এবিসি এবিসি এবিসি, এগুলো যাতে এবিসি হয় সেই উদ্দেশ্যেই তো কাজটা করছি। তারপরে ফার্স্ট কলাম বরাবর যেহেতু এ দ্বারা গুণ করছি, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে a স্কয়ার। এখানে বি দ্বারা গুণ করা হয়েছে, এটা হবে 1, এটা বি স্কয়ার, এখানে এটা হবে 1, এটা হবে সি স্কয়ার। এখন কি করতে পারি আমরা, এই যে এবিসি 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 সবগুলো জেনারেল টার্মটা চলে আসছে, কেন করছি এটা, যাতে কমন নিতে পারি। আলটিমেটলি এখন আমরা কমন নিয়ে বাইরে বের করব। কমন নিয়ে যদি আমরা বাইরে বের করি, তাহলে আমাদের ভেতরে কি থাকে, 1 1 1, এটাও 1 1 1, আর এটা a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে কোন একটা ডিটারমিনেন্টের দুইটারও হুবহু সেম হয়ে গেছে, তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত, 0, দ্যাটস ইট। এই তো কাজ শেষ হয়ে গেল, বুঝা গেছে? তাহলে এখানে আমরা এই যে বেসিক প্রপার্টি বা লিনিয়ার কম্বিনেশন এভাবেও করতে পারবো, অথবা সেটা যদি নাও জানি সেক্ষেত্রে এভাবেও করা যাবে। সামনে আগে এর পরের কোয়েশ্চেনে বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রদত্ত এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটা। ওকে, এখন তার মানে আমাদের কাছে জানতে চাইছে ডিটারমিনেন্ট অফ কে এ, তাই না? এখন এই জিনিসটা আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে করতে পারি, যেই প্রপার্টিটা আমরা কিছুক্ষণ আগেই একটা প্রবলেম সলভ করতে গিয়ে ইন্ট্রোডিউস হয়েছি যেটার সাথে, সেটা করে করতে পারি। অথবা আমরা খুবই সিম্পলি কে ম্যাট্রিক্সটাই টোটালি বের করব, তারপরে সেটা ডিটারমিনেন্ট করব, এইভাবেও বের করতে পারি। আমি দুইটা ওয়েতেই দেখাই। প্রথমেই আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে খুবই সিম্পলি বের করে ফেলবো। তো এখানে আমাদের লাগবে ডিটারমিনেন্ট অফ কে এ, তাই না? এখন তুমি দেখো তো আমি এই যে এইটা রিলেটেড একটা প্রপার্টি একটু আগেই দেখাইছি না, সেটা কি ছিল, আগে প্রপার্টিটা লিখি। সেটা হচ্ছে যদি এখানে এ একটা ম্যাট্রিক্স হয় এবং কে যদি একটা স্কেলার হয়, জাস্ট সিম্পলি একটা কনস্ট্যান্ট, এখন সেখানকার কেসে আমরা কি বলতে পারি, এই কে টাকে বাইরে বের করতে হলে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। এখন এনটা কি, এন হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্সের মাত্রা,
দ্যাটস ইট। যেমন এই কেসে মাত্রা হচ্ছে 3/3, তার মানে n এর ভ্যালু 3, তার মানে এটা হবে k কিউব ডিটারমিনেন্ট অফ a। এখন ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত? খুবই ইজি। দেখো এখানে বুঝাই যাচ্ছে যে a হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ বরাবর সবগুলো ভুক্তি আছে, এ বাদে হচ্ছে সবগুলো জিরো, অর্থাৎ কর্ণ মুখ্য কর্ণ বাদে সকল ভুক্তি জিরো হয়ে গেছে, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে। কর্ণ ম্যাট্রিক্সের কেসে ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়? জাস্ট সিম্পলি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মানের গুণফল, দ্যাটস ইট। ওই তিনটা গুণ করে দিলেই আমাদের এখানে ডিটারমিনেন্টের ভ্যালু চলে আসবে। এখন এই জিনিসটা যদি আমি প্রপার্টি আকারে মাথায় রাখি যে কর্ণ ম্যাট্রিক্সের কেসে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তির গুণফল, তাও চলবে। আর তুমি যদি সেটা মাথায় নাও রাখো, তাও খুবই সিম্পলি বোঝা যাচ্ছে। তুমি যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর বিস্তার করে দাও তো। আমি মনে করো ফার্স্ট রো বরাবর বিস্তার করতেছি, সিম্পলি বিস্তার করতেছি, তাহলে কি হবে? ফার্স্ট রো বরাবর বিস্তার করতে গিয়ে দেখি এখানে জিরো আছে, এখানে জিরো আছে, জিরোর টার্ম তো লেখারই প্রয়োজন নেই, আগেই বাদ। তারপরে এখন দেখো ওয়ান যদি লিখি, ওয়ানের কেসে ওয়ান লিখলে এর রো আর কলাম আমি বাদ দিলাম, তাহলে কি থাকে? 2 × 3 - 0 × 0। সো বুঝাই যাচ্ছে এখানে ঘুরে ফিরে কি আসে? 1 × 2 × 3 তো আসে। আলটিমেটলি এই কাজটা খুব সহজ। তাহলে বুঝাই যাচ্ছে এটার কেসে ডিটারমিনেন্টের ভ্যালু 1 × 2 × 3, তার মানে আসে কত? 6k3। এটাই হচ্ছে আমাদের আনসার গেল। এখন তুমি এইভাবে যদি না চাও, তুমি চাচ্ছ যে ভাইয়া আমি কে ম্যাট্রিক্সটাই বের করে ফেলবো, এটা তো খুব সহজ জিনিস। এখানে তো ভুক্তি মাত্র আছে 3টা, নন জিরো ভুক্তি আছে, বাকি সব তো জিরোই হয়ে গেছে। সো আমি কে এর ম্যাট্রিক্সটাই বের করব, বের করো। তাহলে কে ম্যাট্রিক্সটা যদি বের করতে চাও তাহলে কি আসবে? এখানে 1, এখানে 2, এখানে 3, বাকি সব জিরো। তাহলে এখানে খুবই সিম্পলি চলে আসবে কি? এখন এই যে কোন একটা স্কেলারকে যদি ভেতরে আনতে চাই তাহলে কি হবে? প্রত্যেকটা ভুক্তির সাথে সেই স্কেলারটা গুণ দিতে হবে। তার মানে এখানে হবে কে, এখানে হবে 2k, এখানে হবে 3k, আর বাকি সব জিরো পড়ে থাকবে। এখন এইটার যদি তুমি ডিটারমিনেন্ট বের করতে চাও তাহলে এইভাবেও তুমি বের করতে পারো। এখানেও তোমার ডিরেক্টলি ঘুরে ফিরে খুবই সিম্পলি কি চলে আসবে? 6k3। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। আর এখানে এই যে প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, এটার যে রেফারেন্স দিছিলাম সেই রেফারেন্সটা কিছুক্ষণ আগে এটা নিয়ে কাজ করছি, একটু দেখাই দিই। এইটা যদি একটু দেখাই, এই যে এখানে দেখো, এখানকার কেসে বলে দিছিলাম যে ডিটারমিনেন্ট অফ km, যেখানে m ম্যাট্রিক্স আর এই kটা হচ্ছে একটা স্কেলার, তাহলে কি হবে? k⁴n ডিটারমিনেন্ট অফ m, যেখানে n হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্সটার মাত্রা। এই তো কাজ শেষ। এইবার তাহলে আমরা নেক্সট ফেজে যাই। আমরা দেখতেছি যে এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা মূলত এমসিকিউ এর পার্টটা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দেখব রিটেন পার্ট, বুঝছো? তাহলে এখন রিটেন পার্টের কোয়েশ্চেনগুলোতে চলে যাই। আচ্ছা, রিটেন পার্টের প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স 1 2 3, বি এ দেওয়া আছে 2 4 6 3 6 9 1 2 3, তাহলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ক্রুশাল। এইটা থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে, ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, এইচএসসি তে ওই ধরনের কোয়েশ্চেন ফেস করছো, মনে হয় বুয়েটেই বেশ কয়েকবার শুধু এই টাইপটার উপরেই কোয়েশ্চেন আসছে। সো আলটিমেটলি আমরা এটার টাইপটা প্রথমে একটু ডিডাক্ট করি। হ্যাঁ, এটার টাইপটা নিয়ে প্রথমে একটু কথাবার্তা বলে নিই। তো এখানকার কেসে মূলত কি থাকবে? মূলত এখানে তোমার এই যে এ বি দেওয়া থাকবে এবং এ দেওয়া থাকবে, তোমার কাছে এ বি দেওয়া থাকবে এবং এ দেওয়া থাকবে, তারপরে বি কত এটা জানতে চাবে, এটা একটা ধরন। অথবা তোমার কাছে এ বি দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, এ জানতে চাবে। এইটাই হচ্ছে কোয়েশ্চেনের মেইন জেনারেল ধরন। জেনারেলি এই ধরনের জিনিসপত্রই চাবে তোমার কাছে। এখন এইটার কেসে দুইটা ব্যাপার আছে, দুই ধরনের কেস এখানে থাকতে পারে। প্রথম কেসে এই যে যতগুলো ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতেছি সবাই হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা কেস। আর দ্বিতীয় কেসে যতগুলো ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতেছি এ বি সবাই স্কোয়ার ম্যাট্রিক্স না, কেউ না কেউ স্কোয়ার ম্যাট্রিক্স না এরকম আছে, বুঝছি? তাহলে এখন দুইটা কেসে আমরা একটু ভালো মতো বুঝে ভেঙে ভেঙে লিখি। দেখো তোমাদের এখানে প্রথম যে মিসকনসেপশনটা সেটা হচ্ছে এরকম, যখন এবি ইজ ইকুয়াল টু এটা দেওয়া থাকে, মনে করো এবি ম্যাট্রিক্সটা দেওয়া আছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, প্রথমে আমরা স্কোয়ারের কেসে চিন্তা করতেছি। তখন তোমরা যে কাজটা করো বা তোমরা যেভাবে জিনিসটা চিন্তা করো, ব্যাপারটা এইভাবে চিন্তা করো, ভাইয়া আমি তো সংখ্যার কেসে তো কাজগুলোকে এইভাবে নিয়ে ডিল করছি যে আচ্ছা দুইটা সংখ্যা যদি এ বি হয়, এ বির গুণফল দেওয়া আছে, এ বির গুণফল মনে করেন 10 দেওয়া আছে, আর আপনাকে বি দেওয়া আছে, বি মনে করেন দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে আমরা তো খুবই সিম্পলি কি করতে পারি? তার মানে এ ইজ ইকুয়াল টু আসবে 10/2, কথা শেষ। খুবই সিম্পলি আমরা এখান থেকে তাহলে পাচ্ছি এ এর ভ্যালু পেয়ে গেলাম। একই কাজ এখানেও করব, খুবই সিম্পল। তাহলে এখানে আমাকে মনে করেন প্রথমে বলছে এ বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি জানতে চাইছে, তাই তো? তাহলে খুবই সহজ, এটা আর কি করব, এখানকার কেসে এ বির মানটা দেওয়া আছে থাকলো।
এইখান থেকে আমাদের এ দেওয়া আছে। তাহলে এখন আমরা এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি করব, এ ইনভার্স দিয়ে গুণ দিব। তাহলে এ ইনভার্স দিয়ে গুণ দেই, এখানে আমাদের এবি ম্যাট্রিক্সটা থাকবে, এবিটা এখানে থাকবে। তাহলে এখানে বি যদি বের করতে হয়, এই ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। যেমন এখানে হয়েছে এই যে 2 ডান পাশে গেলাম, ডান পাশে যাওয়ার কারণে ইনভার্স হয়েছে বা ভাগ হয়ে গেছে, যার কারণে আলটিমেটলি খুব সহজে পাইছি। এটার কেসেও একইভাবে কাজ করবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানকার কেসে আমরা কি করব, এটা হচ্ছে এবি, এবিটা এখানে নিজের মতো থাকলো, আর এখানে আমরা এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিলাম, এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিলাম, দ্যাটস ইট, কাজ শেষ, চলে আসবে। উত্তর হচ্ছে এইখানে আসবে না, এইটা কারেক্ট হয় নাই, এটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে, এটা ভুল অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা রং অ্যাপ্রোচ, বুঝছি, এটা রং অ্যাপ্রোচ। এখন এক কাজ করি, এই রং অ্যাপ্রোচটাকে আগেই একটু সরায় রেখে দিই আপাতত, তারপরে আমরা এটা কেন রং এই জিনিসটা এখন আলোচনা করব। এটা হচ্ছে একটা রং অ্যাপ্রোচ, এই জিনিস ভুলেও করো না। আচ্ছা, এখন ওই জিনিসটা কেন রং অ্যাপ্রোচ হলো সেই জিনিসটা একটু বুঝা ট্রাই করি আমরা। হ্যাঁ, এখন সেটা যদি বুঝতে যাই, এক কাজ করি, এই জিনিসটাকেও একটু ছোট করে আমরা বামে রেখে দিই, এটা রাখলাম। দেখো বুঝো, এখানে এই যে আমরা সংখ্যার সাথে তুলনা করে জিনিসটা চিন্তা করে এইভাবে এই কাজগুলো করি, এখানে ফান্ডামেন্টাল একটা জায়গায় মিস্টেক আছে। সেই ফান্ডামেন্টাল জায়গায় মিস্টেকটা কি? মিস্টেকটা হচ্ছে সংখ্যার কেসে গুণনের যে কাজটা, এটা আসলে কমিউটেবল, অর্থাৎ বিনিময়যোগ্য। তার মানে দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, কাকে আগে রাখতেছি কাকে পরে রাখতেছি ম্যাটার করে না। তুমি 5x2 লেখা আর 2x5 লেখা সেম কথা, বুঝছো? এটা সংখ্যার কেসে হয় খুবই সিম্পলি। আমরা যদি বলি 5x2 যা 2x5ও তাই। এখন এইটা সংখ্যার কেসে হয়, কিন্তু ম্যাট্রিক্সের সাথে এই জায়গাটার একটা ফান্ডামেন্টাল তোমার হচ্ছে একটা কি বলবো ডিসিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের কেসে এ বি আর বি এ সেম না। অনেক সময় তো গুণই করা যাবে না, দেখা গেল এ বি বের করা গেছে, বি এ বেরই করা যায়নি। আর যদি আমরা এখানে যেহেতু সবগুলোকে স্কোয়ার ধরে নিছি, তাহলে ধরেই নিচ্ছি ওরা হচ্ছে সবাই হচ্ছে 2/2, সবাই 3/3 এরকম হয়ে গেছে, তার মানে গুণ করা যাবে। কিন্তু গুণ করা গেলেও এ বি আর বি এ সেম, মোটেও সেম না। তার মানে এইখানে আমরা দেখতেছি যে আচ্ছা, সংখ্যার কেসে এ বি আর বি এ সেম, কিন্তু ম্যাট্রিক্সের কেসে এ বি আর বি এ সেম না, নট অলওয়েজ সেম, নট অলওয়েজ সেম, সব সময় সেম না। হ্যাঁ, সেম হতে পারে কিন্তু সব সময় না, বুঝছি। তাহলে এখানে এই যে এই জায়গাটায়, তার মানে আমাদের এই জায়গাটার সাথে এই যে আমরা সংখ্যাকে নিয়ে যেভাবে ডিল করি আর ম্যাট্রিক্সকে নিয়ে যেভাবে ডিল করব, সেটার এই যে ফান্ডামেন্টাল একটা জায়গায় খুব বড় রকমের একটা পার্থক্য আছে, একটা কি বলবো বৈসাদৃশ্য আছে। এই জন্যই আলটিমেটলি এই ভুলটা বেশি হয়। অনেকে আমরা এটাকে সংখ্যার মতো ডিল করি। সংখ্যার মতো ডিল করি কেমন? সংখ্যার মতো ডিল করি এরকম যে ভাইয়া, আমার এখানকার কেসে সংখ্যার কেসে আমরা দেখছিলাম যে এ আর বি যদি দেওয়া থাকে, মনে করেন এ বি 10 দেওয়া আছে, এখন আমার যদি বি চায়, খুবই সিম্পলি আমি কি করব, আমি এ ইনভার্স ইনটু যদি 10 লিখি তাও কারেক্ট, আবার 10 ইনটু যদি এ ইনভার্স লিখি তাও কারেক্ট। এটা সংখ্যার কেসে কারেক্ট, কিন্তু ম্যাট্রিক্সের কেসে এটা কারেক্ট হবে তুমি বলতে পারবা? ম্যাট্রিক্সের কেসে এই জিনিসটা বলতে পারবা না। তাহলে ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে, ওটার একদম ইন্টারনাল মেকানিজমটা কি, সেটা কারেক্টলি তোমাকে বুঝতে হবে। এটা সংখ্যার কেসে কারেক্ট, ম্যাট্রিক্সের কেসে সবসময় কারেক্ট নাও হতে পারে, বুঝছি। তো যার কারণে ম্যাট্রিক্সের একদম কোর মেকানিজমটা বুঝে বুঝে আমরা আগাই। তাহলে এখন ম্যাট্রিক্সের কেসে কোর মেকানিজমটা যদি বুঝতে চাই, এক কাজ করি, এই জিনিসটা কোথায় রাখবো, এই যে এটাকেও ছোট করে একটু এখানে রেখে দেই, এটাকেও ছোট করে একটু এখানে রেখে দেই, এই জায়গাটা রাখলাম। যাও, এটার কেসে সংখ্যার কেসে এই জিনিসটা করা যায়, ম্যাট্রিক্সের কেসে এই জিনিসটা করা যায় না। তাহলে ম্যাট্রিক্সের কেসে মেকানিজমটা কি ভাইয়া? ম্যাট্রিক্সের কেসে মেকানিজমটা হচ্ছে এরকম যে তোমার যদি এ বি দেওয়া থাকে, ধরে নিলাম এ বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার সবগুলো ভুক্তি দেওয়া আছে। এখন তুমি এখান থেকে চাচ্ছ যে ভাইয়া আমার কাছে তো এ দেওয়া আছে, এই যে এ দেওয়া আছে, প্রথম কেসটা আমরা ডিল করতেছি, এটা এ দেওয়া আছে, বি বের করতে চাচ্ছি আমি। তাহলে কি করতে পারি ভাইয়া, এইখানে এ যদি দেওয়া থাকে, তুমি যদি বি বের করতে চাও, তার মানে তোমার বাম পাশে শুধুমাত্র বি কে রাখতে হবে, এ কে সরাই ফেলতে হবে, এ কে ভ্যানিশ করতে হবে। এ কে ভ্যানিশ কিভাবে করা যায়? ওর সাথে ওর ইনভার্স ম্যাট্রিক্স গুণ দিয়ে। কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা কোন দিক থেকে গুণ দিচ্ছি সেটা ম্যাটার করে, কারণ এই ম্যাট্রিক্সের কেসে, ম্যাট্রিক্স গুণনের কেসে এ বি যা বি এ যে তার সমান হবেই সব সময়, এটা তুমি শিওরলি বলতে পারবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বুঝছি। তার মানে এইখানে এ এর সাথে এ ইনভার্স আমি গুণ করব। কিভাবে গুণ করব? দেখো, এ এর সাথে এ ইনভার্স গুণ করে আমি যদি আলটিমেটলি কাজটা করতে চাই, তাহলে কি হচ্ছে, আমার বাম দিক থেকে এ ইনভার্স গুণ দিতে হচ্ছে, এটাকে বলে প্রি মাল্টিপ্লিকেশন।
যদি ডান দিক থেকে গুণ দিতাম সেটাকে বলে পোস্ট মাল্টিপ্লিকেশন, বুঝছি? তাহলে এখানে বাম দিক থেকে গুণ দিতে হচ্ছে, কেন বাম দিক থেকে গুণ দিলে কি হয় ভাইয়া একটু দেখো। তার মানে এখানেও এই যে আমি তার মানে কি করলাম, উভয় পাশে প্রি মাল্টিপ্লাই করলাম, কাকে দিয়ে? এ ইনভার্স কে দিয়ে, বুঝছি? রাখলাম এটা। তাহলে এখন প্রি মাল্টিপ্লাই করছি, তার মানে হচ্ছে এইখানে এ বির বামে গুণ করছি, ঠিক তেমনি ভাবে এইটারও বামে গুণ করতে হবে। আলটিমেটলি আমরা ইচ্ছা হলো যে কোনো এক পাশে গুণ করে দিলাম, এই পাশে বামে ও পাশে ডানে, কাজটা হবে না ঠিকঠাক, বুঝছি? তাহলে আলটিমেটলি এখানে তাহলে কি হলো, এ ইনভার্স আর এ মিলে আই দিল আমাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই ইনটু বি ইজ ইকুয়াল টু হচ্ছে আবারও আগের মতো এ ইনভার্স দিয়ে তারপর এই জিনিসটা থাকলো। এখন আই ইনটু বি মানে কি, বি সেটা, তাহলে আলটিমেটলি বি এর মানটা এখান থেকে তুমি পেয়ে গেলে। বোঝা গেছে? এই যে এটা হচ্ছে প্রি মাল্টিপ্লিকেশনের কাজ, বাম দিক থেকে গুণ করছি। এই পাশে বাম দিক থেকে গুণ করলে সব পাশেই আমাদের কি করতে হবে, বাম দিক থেকেই গুণ দিতে হবে। এখানে বাম দিক থেকে গুণ দিলাম, ওখানে ডান দিক থেকে গুণ দিছি, এই কাজ হবে না, বুঝছি? ভুল হবে ওটা। তো ওইটা আমরা অন্ধের মতো করব না, মেকানিজমটা, কোর মেকানিজমটা ঠিকঠাক রাখবো, তারপরে কাজটাতে আগাবো। তাহলে এটার কেসে এই ব্যাপারটা এরকম গেল। এবার তাহলে তোমরা এখন নিজেরাই বলো তো, তাহলে এই যে সেকেন্ড কেসের ব্যাপারটা কিরকম দাঁড়াবে? সেকেন্ড কেসের ব্যাপারটা এখানে দেখাই, সেকেন্ড কেসের ব্যাপারটা এখানে দেখাই। এইখানে আবারও দেখো, এইবার এবি দেওয়া আছে তোমাকে, এবি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এইবার তোমার ইচ্ছে হলো ভাইয়া আমার তো বি দেওয়া আছে, আমার না এ এর ভ্যালু লাগবে, তার মানে বামে তোমাকে শুধুমাত্র এ রাখতে হবে, বি কে ভ্যানিশ করতে হবে, বি কে সরায় ফেলতে হবে। বি কে কিভাবে সরায় ফেলা যায়? এক কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এইখানে যদি আমরা বি ইনভার্স দিয়ে গুণ দিতে পারি, তাহলে কিন্তু বি আর বি ইনভার্স গুণ হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই আসবে, আই আর এ গুণ হয়ে আলটিমেটলি এ থাকবে, আমার কাজটা হবে। তাহলে এখানে কি করতে হচ্ছে, আমরা দেখতেছি যে আচ্ছা এখানে আমার ডান দিক থেকে, এখানে দেখো এখানে বাম দিক থেকে সামনে প্রি মাল্টিপ্লাই করতে হয়েছিল, এখানে ডান দিক থেকে পরে পোস্ট মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার মানে বাম পক্ষে আমরা পোস্ট মাল্টিপ্লাই করছি, ডান পক্ষেও পোস্ট মাল্টিপ্লাই করতে হবে, উল্টোটা করা যাবে না, বুঝছি? তাহলে এখানে তোমার বি ইনভার্স এখানেও ডান দিক থেকেই গুণ দিতে হবে, অর্থাৎ পোস্ট মাল্টিপ্লাইটাই করতে হবে। বুঝা গেছে? তুমি এইখানে ডান দিক থেকে বি ইনভার্স গুণ দিছো, আর ডান পক্ষে আবার বামে তুমি বি ইনভার্স গুণ দিয়ে দিছো, তোমার ইচ্ছে মতো অর্ডারটা তুমি চেঞ্জ করলা, এই কাজ করলে হবে না। তাহলে এখানে আমরা কি দেখতেছি, বি আর বি ইনভার্স মিলে হয়ে গেল আই, আই আর এ মিলে হয়ে গেল এ, দ্যাটস ইট। এ তখন কি থাকবে, এ তখন এই যে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা থাকলো, এর সাথে বি ইনভার্স গুণ হয়ে থাকবে, দ্যাটস ইট, বুঝছি? এখন এইখানে দেখো এটা কেন ভুল বলছিলাম, এবার নিজেরা ধরতে পারছো? এবার দেখো তো এইটা কেন রং অ্যাপ্রোচ বলছি। তুমি এখানে ভাবতেছো যে ভাইয়া সংখ্যার মতো চিন্তা করতেছো, তুমি অর্ডারটাকে গুরুত্ব দিচ্ছ না, অর্ডারকে কোনো মূল্যই দিচ্ছ না, পাত্তাই দিচ্ছ না, তাহলে হবে? তোমার ভুল হওয়ার চান্সেস থেকে যাবে না? তো এখানে এগুলোকে টোটালি হুবহু সংখ্যার মতো ট্রিট করা যাবে না। ইউ আর নট ডিলিং উইথ নাম্বারস, ইউ আর ডিলিং উইথ ম্যাট্রিসেস, বুঝছি? আচ্ছা তাহলে এখানে তাহলে কি দাঁড়ালো, এই যে এবি তোমার এখানে দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স এবি দেওয়া আছে, এরপরে তোমার ইচ্ছে হলো ভাইয়া আমার বি রাখতে হবে, এ কে না সরাই ফেলতে হবে। আমার এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ওর ইনভার্স ম্যাট্রিক্স তো আমি জানি, এখন তাহলে এ কে আমার এখান থেকে সরাই ফেলতে হবে, কি করা যায়? তার মানে তুমি যদি এখান থেকে এটা আনতে চাও, তার মানে তোমার দেখতেছো যে আচ্ছা এ ইনভার্স বামে গুণ দেওয়া লাগতেছে, প্রি মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার মানে ডান পক্ষেও তোমার এ ইনভার্সটা বামে গুণ দিতে হবে। কিন্তু এখানে কোন পাশে গুণ দেওয়া আছে? এ ইনভার্স কোথায় গুণ দেওয়া আছে দেখো তো, এ ইনভার্স এ বির ডান পাশে গুণ দেওয়া আছে, তার মানে বাম পক্ষে তুমি প্রি মাল্টিপ্লাই করছো, ডান পক্ষে তুমি পোস্ট মাল্টিপ্লাই করছো, কাজ হবে? হবে না। আলটিমেটলি এই ভুলগুলো করা যাবে না, এই জন্য কোর মেকানিজমগুলো আমি সবসময় বলি যে সেগুলো ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা তাহলে আলটিমেটলি এইখানে দেখলাম যে আমাদের এই জায়গাটায় ভুলটা কোথায়, কেন সেটা ভুল, সেই জিনিসটা টোটালি ক্লিয়ার হলো। এখন এই যে এত কিছু আলোচনা করলাম, এগুলো আসলে কার জন্য সত্যি? এগুলো আলোচনা করছি এতক্ষণ স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য, বুঝছি? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য এটা সত্যি। এখন যদি কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার না হয় তখন কি হবে ভাই? ব্যাপারটা হচ্ছে তুমি নিজেই চিন্তা করো তো, তুমি এখানে কি নিয়ে ডিল করছো, কিভাবে কাজটা করছো? ইনভার্স ম্যাট্রিক্সের হেল্প নিয়ে কাজগুলো করে ফেলছো, তাই না? ইনভার্স ম্যাট্রিক্সের হেল্প নিয়ে জিনিসগুলো সমাধান করে ফেলছো। আচ্ছা যখন তোমার কোন একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, তখন তার ইনভার্স ম্যাট্রিক্স কি কি বের করবা তুমি? তখন তো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে জানো বা তার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে আমাদের টেক্সট বুক অনুযায়ী। আলটিমেটলি আমরা দেখতেছি যে আচ্ছা তখন তো ওর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাচ্ছে না, তাহলে কি করবো ভাই? তখন আমরা সিম্পলি গুণের নিয়মে আগাবো। কিভাবে? একটা এক্সাম্পল দেই। এখন মনে করো তাহলে এইবার হচ্ছে আমরা কি নিয়ে ডিল করব? এবার আমরা ডিল করব নন স্কোয়ার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সও যদি কি করলাম, আচ্ছা আবার আমরা আচ্ছা আবার আমরা এই জিনিসটা আঁকি। একটা ম্যাট্রিক্সও যদি কি হয়, একটা ম্যাট্রিক্সও যদি স্কোয়ার ছাড়া অন্য কিছু হয়, তাহলে আমরা এই অ্যাপ্রোচে আগাবো। অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তোমার ধরে নাও এই একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার 2/3, আর বি আর একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে 3/2।
এখন বলো তো যদি তোমার এবি ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, এবি ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে? খুবই সিম্পল, এখানে এবি ম্যাট্রিক্স তার মানে হচ্ছে 2/3 আর হচ্ছে 3/2, তাহলে ওভারঅল এদের গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে 2/2 থাকলো। তার মানে দেখতেছি গুণফলটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়েছে, কিন্তু এরা নিজেরা তো কি না, নিজেরা তো স্কোয়ার ম্যাট্রিক্স না। তাহলে এবার কি করবো ভাই? একদম গুণনের সিম্পল ওয়েতে আগাবো। বুঝছি কিভাবে? দেখো, মনে করো তোমাকে আমি বলছি যে দেখো ভাইয়া তোমার এবি ম্যাট্রিক্সটা একদম হুবহু দেওয়া আছে, এবি ম্যাট্রিক্সটা একদম টোটালি দেওয়া আছে, আবার তোমাকে বি ম্যাট্রিক্সটাও টোটালি দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটাও মনে করো টোটালি তোমাকে দেওয়া আছে 3/2, তো তাহলে এই যে এখানে 3/2 পুরোটা দেওয়া আছে, তাহলে এও দেওয়া আছে, সরি বিও দেওয়া আছে, এ বিও দেওয়া আছে, তোমাকে এটা বের করতে বলছে। তাহলে কি করবা? প্রথমেই তুমি দেখতেছো হয় তোমার মাত্রাগুলো এভাবে নিজেরা দিয়ে দিবে ওরা, না হয় তুমি মাত্রাটা ডিফাইন করে নিবা। তোমার যদি বি এর মাত্রা এবং এ বি এর মাত্রা দেওয়া থাকে, সেখান থেকে এর মাত্রা বের করতে পারবে না? খুবই সিম্পল কাজ, অবশ্যই পারবো সেটা। তাহলে এর প্রথমে মাত্রাটা বের করে নিবা, বের করে নেওয়ার পরে তারপরে তখন তুমি এর ফরমেশনটা সাজাবা। এর ফরমেশন কিরকম বলো? এর রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তার মানে ফরমেশনটা হচ্ছে এরকম, রো 2টা, কলাম 3টা। এখন এই এলিমেন্ট গুলা সবগুলাই তোমার কাছে অজানা না, কোনটাই তো তুমি জানো না, সবগুলো অজানা, সবগুলো অজানার নাম দাও। এখানে আমি দিলাম নাম এ বি সি ডি ই এফ। এরপরে কি করবা? এরপরে এ বির সিম্পলি গুণফলটা ইমপ্লিমেন্ট করো। গুণফল ইমপ্লিমেন্ট করবা মানে কি ভাইয়া? গুণফল ইমপ্লিমেন্ট করবা মানে হচ্ছে এ আর বি গুণ করে দিবা, কথা শেষ। তুমি তো বি জানো, বিটা এখানে রাখবা, বি তো জানো তুমি, বি এর এই 6টা ভুক্তি তো জানো, বি এর সাথে এর সিম্পলি গুণ দিয়ে দিবা। তারপরে আর এখানে এ বিও তো জানো, এ বিও একদম স্পষ্ট জানো, তাহলে এগুলো সব তোমার নোন, এগুলো সব জানো তুমি। এখন তুমি এখান থেকে কি করবা? এই দুইটার গুণফলটা এটার ইকুয়াল ধরে সবগুলা ভুক্তির জন্য একের পর এক শর্ত সাজায়, তখন চেক করে আগালেই দেখবা সবগুলা জিনিসের অজানার মান পেয়ে যাচ্ছ। বুঝছো? আমরা এই ধরনের একটা ম্যাথ সলভ করব, চিন্তার কিচ্ছু নেই, সলভ করলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছি? আগাই তাহলে। এখন তার মানে এটা টোটাল বেসিকটা ক্লিয়ার করা গেছে। এইখানে দেখো, এখানে কিন্তু অনেকের এই যে জায়গা, এই জায়গাগুলোতে মিসকনসেপশন থাকে, এই কারণে আমি আগে সবগুলো ব্যাপার কেন হয়, কি হয় না হয়, মিসকনসেপশন কি, ওটা কেন মিসকনসেপশন, এই সবগুলো ব্যাপার ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপর এখন আমরা ম্যাথে যাব। এবার বুঝো এখানে কি বলছে। এখানে আমরা দেখতেছি বি এ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি চাইছে, ওই ফরমেশনের ম্যাথ। এখন সবগুলো কি স্কোয়ার ম্যাট্রিক্স? না, সবগুলো স্কোয়ার ম্যাট্রিক্স না। এটা স্কোয়ার হলো, এটা স্কোয়ার ম্যাট্রিক্স না। তার মানে আমরা কিভাবে যাব? আমরা আসলে এই যে এই উপায়ে, ইনভার্স ম্যাট্রিক্সের উপায়ে যেতে পারবো না চাইলেও। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই উপায়ে যেতে হবে, অর্থাৎ গুণের মেকানিজমে যেতে হবে। আগাই তাহলে। গুণের মেকানিজমের কেসে প্রথমে কি বলছি? অজানা যে ম্যাট্রিক্সটা আছে ওর ফরমেশনটা বের করো, ওর আগে মাত্রা বের করো, তাই না? তাহলে এখন বি এর মাত্রা বের করার ট্রাই করি আমরা। দেখো এখানে কি হয়েছে। তাহলে এর মাত্রা আমরা দেখতেছি, এর রো হচ্ছে একটা, কলাম হচ্ছে 3টা, তাহলে এর মাত্রা হলো 1/3 থাকলো। বি এর মাত্রা কি বলো? বি এর মাত্রা হচ্ছে 3/3। তাহলে এবার তুমি বুঝো তো, তোমার বি এ, এই যে এদের ওভারঅল মাত্রা হচ্ছে কত? 3/3। আর এর মাঝে তুমি হচ্ছে এর মাত্রা জানো, এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে তোমার 1/3। তাহলে এবার তুমি কি এই যে এ এর মাত্রা যদি জানো আর এ বি এর মাত্রা যদি জানো, তাহলে বি এর মাত্রা বের করতে পারো না? খুবই সহজ, বের করে ফেলো। তাহলে কত হবে? এইখানে বি আর এ গুণ করা গেছে, দ্যাটস হোয়াই এদের গুণফল আসছে, তাই না? যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায়, তার মানে কি হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নাম্বারে সমান হতে হবে। তাহলে এটা যেহেতু 1, তার মানে এটা 1 হতে হবে, দ্যাটস ইট, গেল। তারপরে আসো, এখন এদের গুণফলের কেসে গুণফলের এই সারিটা আসে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা থেকে, গুণফলের কলামটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা থেকে। তাহলে এই যে গুণফলের সারিটা 3, তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারিও 3, দ্যাটস ইট, ডান। বুঝলাম? তার মানে এখান থেকে আমরা কি পেলাম? বি ম্যাট্রিক্সের মাত্রাটা পেয়ে গেলাম। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এখন তুমি মাত্রা পেয়ে গেছো, ওই অনুযায়ী ফরমেশন সাজাও। এখন এইটা 3/1 মানে কি? এর হচ্ছে রো 3টা, কলাম 1টা, তাহলে এইভাবে সাজাও। রো দিলাম 3টা, 1 2 3, কলাম দিলাম 1টা, থাকলো। এখন তাহলে এবার অজানা জিনিসগুলো বসাও, সব তো তোমার অজানা, কোনো কিছু তো তুমি জানো না। তাহলে এটাই হচ্ছে তোমার কি? এটাই হলো বি। বুঝছো? তাহলে বি এর মাত্রা ফাইন্ড আউট করলাম, তারপরে সেখান থেকে বি এর এই যে ওভারঅল ফরমেশনটা আননোন দিয়ে রেখে রাখলাম। এরপর এখন কি করবা? এখন তুমি গুণের মেকানিজমে যাও। কেন গুণের মেকানিজমে যাচ্ছ সেটাও কিন্তু বুঝাই আসছি, যে এইগুলো সবগুলো স্কোয়ার না, যার কারণে তুমি ইনভার্স দিয়ে কাজ করতে পারবা না। তাহলে এখানে আগাও। তাহলে গুণের মেকানিজম খুবই সিম্পলি, এই গুণটা ইমপ্লিমেন্ট করো, আর কিছু না। গুণটা যদি ইমপ্লিমেন্ট করতে যাও, একটু দাঁড়াও, গুণটা যদি তুমি ইমপ্লিমেন্ট করতে যাও তাহলে কি আসবে দেখো, বি আর এ গুণ করতে হবে। তাহলে বি আর এ গুণ করে দাও। বি ইজ ইকুয়াল টু বলে দিছে তারা 2 4 6। আচ্ছা, বি আর এ আলাদা করে লেখার দরকার নেই, বিটা ডিরেক্ট আমি বসাই দিই। বি হচ্ছে এ বি সি, আর এ হচ্ছে তোমার 1 2 3, 1 2 3,
তারপরে এদের গুণফলটা দেওয়া আছে, এদের গুণফল কত? 2 4 6 3 6 9, 2 4 6 3 6 9 আর কত 1 2 3। এই তো, দ্যাটস ইট। এখন তুমি কি করবা, এইটা গুণ দিয়ে দাও, গুণ দিয়ে তারপর কাজটা করে ফেলো। গুণ দিলে কি আসবে দেখো তো, এখানকার কি আছে, গুণ দিলে আসতেছে এটার সাথে এটা গুণ, তার মানে এ, এটার সাথে এটা গুণ, তার মানে টুয়াইস এ, এটার সাথে এটা গুণ, তার মানে থ্রাইস এ গেল। তারপরে এটার সাথে এটা গুণ, মানে সিম্পলি গুণ করতেছি দুইটা ম্যাট্রিক্স, আর কি বলবো, 3b, এখানে c 2c 3c, দ্যাটস ইট। আমরা গুণ করে ফেললাম। গুণের মেকানিজম তো আর নতুন করে বলার কিছু নেই, গুণ কিভাবে করতে হয় আমরা তো জানি, তাই না? এখানকার কি আছে, খুবই সিম্পলি যেই রো বা যেই কলাম বরাবর জিনিসপত্র আমাদের লাগবে, ফার্স্টটা এখান থেকে নিব, সেকেন্ডটা এখান থেকে নিব, তারপরে রো আর কলাম গুণ করে দিয়ে চলে আসবে। এখন বুঝো এইটাই তাহলে এটা না, এইটাই হচ্ছে আমাদের এইটা, এই যে 2 4 6, তারপরে হলো 3 6 9 1 2 3। এখন তাহলে তোমার কি লাগবে, তোমার লাগবে এ বি সি এর ভ্যালু, তাহলে তুমি খুবই সিম্পলি তুলনা করে আগায় ফেলো। এখানে তাহলে বুঝাই যাচ্ছে আমরা এই কলাম বরাবর জিনিসগুলো তুলনা করতে পারি, এই কলাম বরাবর করতে পারি, এই কলাম বরাবর করতে পারি, যে কোনোটা করো চলবে। দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হতে হয়, ওর ইচ এন্ড এভরি অনুরূপ ভুক্তি পরস্পর সমান হতে হবে। তাহলে আমরা এক কাজ করি, প্রথম কলাম বরাবর তুলনাটা করি। প্রথম কলাম বরাবর তুলনা করতেছি, দাঁড়াও তো এটা একটু ছোট করে নেই, এটা একটু সাইজ বড় লাগতেছে। তাহলে আমরা যদি এটাকে ছোট করে নিই, গেল। এখন বলো, তাহলে আমরা প্রথম কলাম বরাবর তুলনা করতেছি, প্রথম কলাম বরাবর তুলনা করলে কি হবে, a হবে 2 এর সমান, b হবে 3 এর সমান, c হবে 1 এর সমান, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে হবে a b c, এই তিনটা আসলে কি হবে, এই ম্যাট্রিক্সটা তাহলে কত আসতেছে, এটা হচ্ছে 2 3 1। এই তো, তার মানে এখান থেকে এই যে a b c এটাই কি ছিল, আমাদের b ম্যাট্রিক্স ছিল না, এই যে। তার মানে আমরা বলে দিতে পারবো যে b ম্যাট্রিক্সটার কেসে b ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ABC ইজ ইকুয়াল টু হবে 2 3 1, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আনসার, এই যে 2 3 1 চলে আসছে। এখন তুমি চাইলে এটা আমি ফার্স্ট কলাম তুলনা করছি, তুমি সেকেন্ড কলাম তুলনা করতে পারতা, থার্ড কলাম তুলনা করতে পারতা, তোমার ইচ্ছা, যেভাবেই করো না কেন আনলেই হবে। বুঝা গেছে? তাহলে দেখো এইটার কেসে আমি একদম বেসিক প্রিভিউটা দিছি, কারণ এখানে তোমাদের মিসকনসেপশন থাকে, তোমরা এখানে ভুলভাল কাজগুলো করো, সেগুলো যাতে না করো সেজন্য ক্লিয়ার করে নিছি, এবং তারপরে আমরা এই যে জিনিসটা বুঝে বুঝে সলভ করে ফেললাম। তারপরে কোয়েশ্চেনে আগেই, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, এ যদি এটা হয় তাহলে এ ইনভার্স নিরূপণ করো বা এ ইনভার্সের মানটা বের করো। খুব সহজ, এটা আর নতুন করে কি বুঝাবো, এটা তো অলরেডি আমরা জানি, তো এটা করে ফেলি। হ্যাঁ, এটার কেসে আমরা নিয়মগুলো জানি, কাজটা করে ফেলি। এ এর কেসে প্রথমেই এ ইনভার্সের কেসে আমাদের কি লাগে, এ ইনভার্সের ফর্মুলাটা কি বলো, ফর্মুলাটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ। তারপরে কি হয়, যদি এ এরকম থাকে, এ বি সি ডি যদি থাকে, কি বলছিলাম তখন, বলছিলাম যে এর মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা জায়গা বদল করবে, আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা জায়গা বদল করবে না, চিহ্ন বদল করবে। খুবই সিম্পল। তাহলে এখানে কি আসবে, ডি এ মাইনাস বি মাইনাস সি, দ্যাটস ইট। ওইটাই আমরা এখানে লিখে দিব, আর কিছু না। এখন ডিটারমিনেন্ট অফ এর মান কত বলো, 3 দুগুণে 6, 6 থেকে 12 বাদ, -6, -1/6 থাকলো। তারপরে এখানে ভিতরে কি থাকতেছে, ভিতরে থাকতেছে আমাদের এই জায়গাগুলো, এরা জায়গা পরিবর্তন করবে, তার মানে 2 3 হয়ে যাবে। তারপরে আসো, এরা চিহ্ন পরিবর্তন করবে, এখানে -6 -2 হয়ে যাবে। এখন তুমি চাইলে গুণ করে দিতে পারো, ভিতরে নিয়ে যেতে পারো এটা, আর যদি গুণ না করে রাখো বাইরে তাও চলবে, কোনো সমস্যা নেই। এক কাজ করি, আমি গুণ করে দিই। এখন যদি গুণ করে দেই কি হবে, এই মাইনাস ভিতরে গেলে এই দুইজন প্লাস হয়ে যাবে, এই দুইজন মাইনাস হয়ে যাবে, থাকলো। তাহলে এই দুইজন মাইনাস হয়ে গেল। এরপরে কি হয়, এখানে 6 1/6 ভেতরে যাচ্ছে, তার মানে 2 এর সাথে 1/6, তার মানে 1/3 থাকবে। এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে আবারও 1/3, আর এখানে থাকবে কত, হাফ। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। এই যে -1/3 1, 1/3 মাইনাস হাফ, -1/3 1, 1/3 মাইনাস হাফ, দ্যাটস ইট। উত্তর মিলছে? আচ্ছা, তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের আনসার, আমরা সমাধানটা শেষ করে ফেলতে পারছি। এখন এই ছিল আমাদের এই পুরো ক্লাসের একদম লাস্ট প্রবলেম, বুঝছো? তাহলে আমরা এই গত 30 বছরের ডিউ কোয়েশ্চেনের মধ্যে ম্যাট্রিক্স থেকে যতগুলো এমসিকিউ আসছে সবগুলো সলভ করছি, এবং যতগুলো রিটেন কোয়েশ্চেন আসছে সবগুলো সলভ করছি। আশা করা যায় এই যে আমি যে ওয়ার্কফ্লো ধরে ধরে কাজ করাইছি তোমাদেরকে,
যে এই কোন একটা ডিটারমিনেন্টের মান বের করতে দিলে আমি আসলে কিভাবে চিন্তা করব, ম্যাট্রিক্সের গুণনের কেসে কিভাবে চিন্তা করব, তারপরে হচ্ছে এই যে এইখানে ফাইনালি আমি দেখালাম লিখিতর কেসে, এগুলোর কেসে কিভাবে চিন্তা করব, কেন ভুল কোনটা ভুল। আশা করা যায় এই সবগুলো জিনিস তোমাদের জন্য ফ্রুটফুল হবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।